হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা তো ফিলোসেন্সে তোমাদেরকে ড্রাগন বলে পার্ট 46-এ স্বাগতম। আগের পর্ব মানে পার্ট 45 একটা ভুল হওয়ার কারণে 1 ঘন্টা ভিডিও দেওয়ার পরেও আমি ওটাকে কেটে 16 মিনিট বানাই দিছিলাম। মানে আমি ওখানে মাঝখানে যে অংশটা ছিল ওটাকে আমি না দিয়ে প্রথম অংশটা ডাবল দিয়ে ফেলছিলাম, যেই কারণে আমাকে সম্পূর্ণ কাটতে হয়েছিল। তবে আমি ওগুলো সব মিসিং পার্ট এখানে অ্যাড করে দিছি, তোমরা ওগুলো দেখতে পারো। আর হ্যাঁ, যারা এই পর্বে নতুন তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে আসবা। ওইগুলো প্লেলিস্টের লিংক আমি দেখো আই বাটনে দিয়ে রাখছি। আর এই ভিডিওটা শুরু করার আগে একটা বিজ্ঞাপন আছে, তোমরা তো জানোই। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই ওয়ারেক্স নামের একটি প্ল্যাটফর্মের সাথে, যা বর্তমানে অনেকের কাছে পরিচিত। পিএসজি ও সিরিয়া এ এখানে পৃষ্ঠপোষক, চলছে আইপিএল। এটা ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ একটা সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং ম্যাচের সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে ও স্কোরে ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খেলা যেগুলো মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অল্প পরিমাণ দিয়ে অংশগ্রহণ করা যায় এবং নিয়মগুলো সহজভাবে দেওয়া থাকে। প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার, যেমন বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক কিছু। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা সেন্সে 19 ব্যবহার করলেই প্রথমবার জমাতে 12,000 পর্যন্ত ফ্রি স্পিনের সুযোগ। এখানে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন পদ্ধতিতে খুবই দ্রুত টাকা উত্তোলন করা যায়। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্টে থেকে অথবা গুগলে 1x লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা সেন্সে 19 ব্যবহার করে নিবন্ধন করো আর পুরস্কার পাও। তো আর বেশি কথা না ভেবে চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই পর্বে 2কে লাইক করে দিবা, দেখি তোমরা কেমন পারো। আমরা দেখি রাত হয়ে গেছে, গোহান ঘুমিয়ে আছে আর ওর স্বপ্নকাতে ওর বাবা স্বপ্ন দেখে যেখানে কিনা ওর বাবা মারা পড়ছে। সকাল হয়ে যায়, গোহান প্রতিদিনকার নিয়ম মাফিক নিজের কাজ করতে শুরু করে দেয়। আর আমাদের গোকু ও তো এখন কুত্তার মতন দৌড়াই যাচ্ছে, ওর দৌড়ানো আর শেষ হলো না। এদিকে মাস্টার চিন্তা ভাবনা করছিল গোকুকে আসলে ওখানে পৌঁছাতে পারবে। 1 বছর তো খুবই বেশি সময়, এর মধ্যে সায়ানরা চলে আসলে বিপদ হবে। এইদিকে বুলমার ক্রিলেন বেরিয়ে পড়ছিল টিএন আর চাউচুকে খুঁজতে। দৃশ্য পাল্টায় আমরা একটা ঝর্ণার ওখানে দেখি যে টিএন আর চাউচু ট্রেনিং করছিল ওই ঝর্ণার পানিতে, যেটা কিনা খুবই কনকনে ঠান্ডা ছিল। এরপর টিএন ওর পাওয়ার ব্যবহার করে ওই ঝর্ণার পানি কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়। তখনই দেখি গোলে আওয়াজ বের হচ্ছিল, লঞ্চ চিল্লাচ্ছিল, এই লাঞ্চ টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসো নাহলে খবর আছে। আমরা দেখি লঞ্চ ওর বয়ফ্রেন্ডের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করছিল। টিএন জিজ্ঞেস করে, এটা কি তুমি রান্না করছো? তখন আমরা দেখতে পাই যে লঞ্চ আসলে অনেকগুলো রাঁধুনিকে কিডন্যাপ করে নিয়ে চলে আসছিল টিএন এর জন্য খাবার রান্না করার জন্য। চাউসু বলে, এত তো খাবার তো মেলা টাকা লাগছে। লঞ্চ বলে, চিন্তা কর না, সামনে আর একটা ব্যাংক লুটবো। লঞ্চ টিএন এর ট্রেনিং এর প্রশংসা করতেছিল। তখন টিএন বলে, আমি এখন ওই রকম স্ট্রং হয়নি যে আমি গোকে হারাতে পারবো, তাই আমাকে ট্রেনিং জারি রাখতে হবে। আর তা বাদে এই ওয়ার্ল্ড অনেক বড়, এখানে অনেক অনেক মানুষ আছে যারা কিনা আমাকে একটা সময় না একটা সময় চ্যালেঞ্জ করতে পারে। লঞ্চ এবার ওর বয়ফ্রেন্ড টিএন কে অফার দেয়, টিএন তোমার এত কিছু করা লাগবে না, তুমি আমার সাথে চলে আসো, আমি তোমাকে অনেক রিচ বানাই দেবো। আসলে ব্যাঙ্গালোরতে আছে টিএন কে বড়লোক বানাবে। আর লোভ দেখে থাকে আমরা একসাথে থাকবো, মজা করবো, খাবার দাবো, ঘুরবো। কিন্তু আমরা দেখি টিএন লঞ্চকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। টিএন খায়নি, কিন্তু চাউচু খেয়ে ওখানে থেকে যেতে লাগলে ওর তো মাথা খারাপ হয়ে যায়। ও তখন চাউচুর উপরে দুমাদুম গুলি চালাতে শুরু করে দেয়। বেচারা চাউচু। টিএন ভাবছিল আমাকে আরো হার্ড ট্রেনিং করতে হবে। পরে আমরা দেখি যে গোকু দৌড়াচ্ছিল, তখনই ও একটা ওই রাস্তা পরিষ্কার করা গাড়ি দেখতে পাই। গোকু ওই গাড়ির লোকের কাছ থেকে জানতে পারে কিং আমায় এটা পরিষ্কার করা অর্ডার দিছিল। তারপর ওই লোক জানতে পারে গোকু আসলে এখানে দৌড়ে দৌড়ে কিং কায়ের ওখানে যাচ্ছে। এই জন্য সে গোকুকে অফার দেয় যে তুমি আমার গাড়িতে আসো, আমি তোমাকে কিছুটা দৌড় আগায় দিই। যেহেতু গোকু অনেক হাঁপায় গেছিল তাই গোকু মেনে নেয় আর ওই গাড়ির পেছনে শুয়ে শুয়ে যেতে শুরু করে। এইদিকে আমরা দেখি যে মিশরের পিরামিডের ওখানে পিকল ওখানে ট্রেনিং করতেছিল। আর ট্রেনিং এ কি করে জানো? ও পিরামিডকে ওর সাইকিক পাওয়ারের মাধ্যমে উপরে তুলে আবার নামায়। দৃশ্য পাল্টা আমরা ওই বদমাস ডাইনোসরটাকে দেখি, ও ভয়ে চিল্লাই চিল্লাই পালাচ্ছিল আর ওরে তাড়া করেছিল আমাদের গোহান ওর লেজের স্লাইস নেওয়ার জন্য। বেচারা এখন কারে বলবো, গোহান রে না ওই ডাইনোসর রে। আমরা দেখি টিএন কে ও গোকে হারানোর জন্য অনেক অনেক হার্ড ট্রেনিং করতে থাকে আর এই ট্রেনিং এ ও নিজের কিককে অনেক মজবুত করে তুলতেছিল। পিকলোকেও দেখি ও ট্রেনিং করতেছিল কিভাবে কি এনার্জি সবচেয়ে এফিশিয়েন্টলি ব্যবহার করা যায়। আর এই ট্রেনিং করতে গিয়ে ও পুরো পিরামিড গুলো ধসাই দেয়। পিকলো দেখলো যে একটা অকাম করে ফেলছে, তাই তাড়াতাড়ি ওখান থেকে পালায় আসে, না হলে ওরে মিশরের গভর্নমেন্ট ধরে জেলে ভরে দেবে। তারপরে ও উঠতে উঠতে বলে, আমাকে আমার পাওয়ারকে আরো ভালোভাবে কন্ট্রোল করতে হবে, যদি আমি ভালোভাবে কন্ট্রোল করতে না পারি তাহলে এটা ডিজাস্টার হয়ে যাবে। এইদিকে ডায়নোসরটা দৌড়াতে দৌড়াতে হাঁপাই গেছিল আর গোহান পিছন দিয়ে বাড়ি মারতে মারতে বলছিল, আরে দৌড়াও দৌড়াও, থামলে কেন? তখন ওরা দূর থেকে আসে একটা বিকট আওয়াজ শুনতে পাই। গোহান বলে, আরে ওখানে কি চলতেছে? আমরা দেখি যে পিকল ওই ট্রেনিং এর কারণে যে অকামটা হয়েছিল ওর ওখানে করা ওই অকামের কারণে গোহানের ওখানে থাকে মাটি ফাটল ধরে গোহান ওই ফাটলের মধ্যে পড়ে যায়। আসলে পিকল ওর পাওয়ার এমন ভাবে ব্যবহার করছিল যার কারণে পৃথিবীতে ভূমিকম্প চলে আসছিল, যেটা আমরা দেখি লঞ্চের ওখানেও হচ্ছিল। ও বলতেছিল, আমার বাচ্চাও টিএন, এই বলে তাড়াতাড়ি করে বাড়ি বাইরে চলে আসে আর চিল্লাতে থাকে টিএন। আমরা দেখি টিএন এর ওখানে থাকা ঝর্ণাটাও ভেঙে যায়। টিএন তাড়াতাড়ি করে লঞ্চের ওখানে চলে যায়। লঞ্চ তাড়াতাড়ি টিএনকে জড়িয়ে ধরে। আর এখানে তোমরা একটা রোমান্টিক সিন দেখো। তখন ঝর্ণার ওই প্রচুর পানি ওদের গায়ে পড়ে ওদেরকে ভাসিয়ে নিয়ে যাবে, কিন্তু আমরা দেখি যে টিএন অবশেষে ওর কি এনার্জি কন্ট্রোল করে ওই ঝর্ণার পানিকে থামিয়ে দেয়। মানে পানিগুলো
ওর পাশ দিয়ে প্রবাহিত হয়ে যায়। আর আমরা এবার পিকলোকে দেখি, ও গোহানকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু গোহানকে কোথাও পাচ্ছিল না, কারণ গোহান তো ওই ফাটলের মধ্যে আটকে ছিল। এইখানে আমরা দেখি যে গোহানের তলার আটকে গেছিল। ও কোনোরকম করে তলাটাকে ছুটে ওই ফাটলের মধ্যে থেকে বেরিয়ে আসে। এইটা দেখে তো পিকলো ওর উপরে ইমপ্রেস হয়ে যায়। টিনদের এখানে দেখে যে লঞ্চ ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাঁচি যায়, আর ওর ভালো পার্সোনালিটি চলে আসে। আর ও এবার টিনের কাছে ওর করা সব অকামগুলোর কারণে মাপ চাইতে থাকে। ও বলে আমি চলে যাচ্ছি, এই বলে ওর ব্যাগ গুছায় ওখান থেকে চলে যায়। টিন বলে যাক আপদ বিদায় হলো, এখন আমি আমার ট্রেনিং এ ভালো করে মনোযোগ দিতে পারবো। লঞ্চকে দেখে ও ঘুরতে ঘুরতে একটা ফুলের বাগানে চলে আসে। ওখানে ওই শুয়ে আনন্দ করছিল, কিন্তু তখনই ওর হাসি চলে আসে। টিএনকে দেখে ও আবারও ট্রেনিং শুরু করেছিল। তখনই আমরা দেখি লঞ্চের দ্বিতীয় পার্সোনালিটি আবার চলে আসে, আর ওদের উপর ফায়ার করতে থাকে, আর বলে তোরা কি ভাবছিস আমি চলে যাবো এত সহজে? চাওয়াজ তো অবাক, আরে এ না বললো তো চলে যাবে, তাহলে আবার ফেরত আসলো কে? তখনই আমরা দেখেছি এখানে একটা প্লেন আসে, আর লঞ্চ ওটার উপরে গুলি চালাতে শুরু করে দেয়। আসলে এই প্লেনে বুলমার ক্রিলেন ছিল, ওরা কোনো রকমে ল্যান্ড করে, আর ক্রিলেন বুলমার টিএনদেরকেও সব কাহিনী খুলে বলে যে আসলে এতদিন কি হয়েছে। এটা শুনে পর তো টিএন বিশ্বাসই করতে পারছিল না। এবার টিএন বলে তো যেহেতু তোমাদের আমার হেল্প লাগবে তো চলো তাড়াতাড়ি, আর তার সাথে এক্সাইটেডও ছিল কামির কাছে ট্রেনিং নেওয়ার জন্য। তখনই চাচ্ছ বলে আরে টিএন আমরা তো এখান থেকে যাইতে পারবো না, কারণ এই বদমাস লঞ্চ আমাদের যাইতে দিবে না। লঞ্চ তখন বলে এই টিএন তুমি আমাকে ভুলে যাও না, আর আমি তোমার সাথে কিন্তু সব জায়গায় যাব, এমনকি কামির প্লেসেও যাব। এইটা দেখে টিএন ভাবতেছিল আরে কোন জ্বালায় পড়লাম, কিন্তু তারপর ভাবে আমি কামির ওখানে গিয়ে হার্ড ট্রেনিং করব, আমরা সাইনদেরকে ডিফিট অবশ্যই করব, আর তার সাথে আমি গোকুকেও হারাবো। এইদিকে আমরা দেখি যে গোকু ঘুমের মধ্যে বিড়বিড় করছিল। তখনই গাড়ির একটা ঝাঁকুনি হয়, আর গোকু সোজা ওই গাড়ির থেকে একদম নিচে পড়ে যায়। ওর নিচে ধপাস করে পড়তে ওর ঘুম ভেঙে যায়। ওর বলে আরে আমি কই চলে আসলাম। ও ভাবতে থাকে আরে আমি তো ওই ট্রাকের উপরে ঘুমাইছিলাম, তাহলে এখানে আসলাম কি হবে। ও আশপাশটা দেখতে থাকে। ও তখন সুস্বাদু কিছুর গন্ধ পায়, আর ওইদিকে আগাতে শুরু করে। আমরা দেখি যে একটা ফল গাছ, গোকু ওই ফল পেরে খেতেই যাবে, কিন্তু তখনই একটা মুগুর দিয়ে গোকুকে কেউ বাড়ি মারে, যার কারণে গোকু এখানে সেন্সলেস হয়ে পড়ে। তবে আমরা খেয়াল করি আর গোকু আসলে অজ্ঞান হয়নি। ওর সামনে একটু নীল মতন এই রাক্ষসটা আসে, আর বলে এই তুমি জানো না এটা কিংগামা ছাড়া কেউ খাইতে পারে না। গোকু বলে আরে একটা নিব খালি। তখন একজন লাল রাক্ষসটা চলে আসে, আর বলে একদমই না। গোকু তো প্রথমে ভাবছিল এরা হয়তো কিংকাই হবে, কিন্তু ওরা ওর ভঙ্গুর ভাঙিয়ে বলে এটা হচ্ছে ল্যান্ড অফ নো রিটার্ন, এখানে যে একবার চলে আসে সে আর কখনো ফেরত যেতে পারে না। এটা শুনতে গোকু চিল্লা ওঠে কি। ও তখন বুঝে যে ও আসলে স্নেক ওয়ে থেকে নিচে পড়ে গেছে, আর ওই রাক্ষস দুটা এটা নিয়ে ওর উপর হাসাহাসি করে। এইদিকে আমরা কয়েন টাওয়ারে ওখানে দেখি টিনরা সবাই ওই কয়েন টাওয়ার বেবে উঠছে, আর নিচে লঞ্চ বলছে আমি তো পারবো মনে হচ্ছে। সবাই তো এক্সাইটেড ছিল কামিকে দেখার জন্য। আমরা নিচে দেখি লঞ্চ বোরার ঘরে গিয়ে হাবিজাবি খুঁজতে শুরু করে ওই কয়েন টাওয়ারে ওঠার জন্য। বোরা এসে জিজ্ঞেস করলে লঞ্চ এটাই জানাই দেয়। যেহেতু লঞ্চ মেয়ে মানুষ তাই বেচারা বোরা কিছু বলতে পারছিল না। ও বলে তুমি আমার বাইর থেকে তাড়াতাড়ি চলে যাও। লঞ্চ তো খেপে যায়, সরাসরি বোরার দিকে হচ্ছে বন্দুক তাক করে। তখনই আমরা দেখি ওখানে উপা চলে আসে, আর বলে কি হয়েছে বাবা। উপা দেখেছে লঞ্চ আসলে ওর বাপের দিকে বন্দুক তাক করে রাখছে। ও এবার জিজ্ঞেস করে ওই মহিলা তোমার কি সমস্যা। মহিলা বলাতে লঞ্চ খেপে গিয়ে ওর উপরে বন্দুকের গুলি চালিয়ে দেয়। তবে আমরা দেখি যে উপা ওটা ডস করে ফেলছিল। লঞ্চ আবার ওর উপরে গুলি চালাতে যাবে, তখন আমরা দেখি বোরা ওর বন্দুক মেরে ভেঙে দেয়, আর হঠাৎ করে লঞ্চের আবার কাহিও চলে আসে, আর ভালো লঞ্চ চলে আসে। এইদিকে আমরা দেখি যে গোকু লাফিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে উঠতে পারছিল না। তোমরা এখন বলতে পারো গোকু তো উড়েও যেতে পারে, কিন্তু এখানে ও উঠতে পারবে না। ওই দুই রাক্ষসকে দেখে ওরা প্ল্যান করে নিয়েছিল ওরা গোকুকে সেই রকম খাটানি খাটাবে। তবে আমরা দেখি ওদের মধ্যে লড়াই বেঁধে যায় কি গোকুর সাথে খেলবে। এই নিয়ে ওরা রক পেপার সিজার খেলতে শুরু করে দেয়, আর এইটাতে ওই নীল রাক্ষসটা জিতে যায়, আর সোজা গোকুর দিকে এগিয়ে যায়। গোকু তো লাফায় লাফায় হাঁপায় গেছিল। তখন ওই রাক্ষসটা এসে বলে কি হয়েছে তোমার। গোকু বলে আমি তো ওটার কাছেও যাইতে পারছি না। তখন নীল রাক্ষসটা বলে আরে এটা আমার পরে ছেড়ে দাও, আর এই বলে গোকুর মাথা ধরে উপরের দিকে ছুঁড়ে মারে। আমরা দেখি গোকু এটাতে ভালো বুস্ট পেল, হঠাৎ করে আবারও নিচের দিকে চলে আসে। এই রাক্ষসটা কনফিউজ ছিল কি রে এ তো দেখছি একটু পাওয়ারফুল আছে। গোকু এবার ওখানে আসে বলে আমি ওখানে পৌঁছাতে পারলাম না, আমার মনে হয় তুমি বেশি একটা স্ট্রং না। এটা শুনে তো রাক্ষসটা মাথা গরম হয়ে যায়, আর বলে কি বললে আমি স্ট্রং না, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি একটা রেসলিং ম্যাচের জন্য। গোকু বলে তুমি কিংকাই না, তাই আমি তোমার কাছ থেকে ট্রেনিং নিব না। এইটা দেখে রাক্ষসটার ইগোতে পেতে যায়। ওই এবার বলে দেয় তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমাকে স্নেকের রাস্তায় কিভাবে আর ফিরে যেতে হবে সেটা বলে দিব, আর যদি হেরে যাও তাহলে এখানে সারা জীবনের মধ্যে আটকে থাকবে। গোকু তো প্রথমে রাজি হয়েছিল না, কিন্তু এই অফার শোনার পর তো গোকু তো রাজি হয়ে যায়। অন্য এক জায়গায় দেখে ওই রাক্ষসটা একটা গোল বৃত্ত আঁকে। আসলে ওরা এখানে সুমো রেসলিং খেলবে, যেটা কিনা জাপানের একটা রেসলিং খেলা। ওদের ম্যাচ শুরু হয়ে যায়, রাক্ষসটা গোকুকে ঠেলে বাইরে ফেলে দিতেই যাচ্ছিল। এইখানে ধরো গোকুকে যদি বাইরে ফেলে দিতে পারে তাহলে ওই রাক্ষসটা জিতে যাবে। তবে আমরা দেখি গোকু ওখানে নিজের শক্তি খাটাতে শুরু করে, যার এখানে রাক্ষসটা ওকে ঠেলতে পারে না। গোকু ওকে জোরে ধাক্কা দেয়, ও পড়তে যাচ্ছিল কিন্তু থেমে যায়। এইবার দেখে আমরা গোকু ওর দুই হাত জোরে জোরে হাওয়াতে মারতে শুরু করে, আর ওর শক ওয়েভের কারণে ওই রাক্ষসটা ওই বৃত্তর বাইরে চলে যায়। যেহেতু ও হেরে গেছে তাই কথা অনুযায়ী গোকুকে ওখানে পাঠাতে হবে, তাই ও একটা বুদ্ধি বানিয়ে গোকুকে আসতে কাঠের আখ মাথাতে আর অন্য মাথায় ও লাভ দিবে, যাতে গোকু সোজা উপরের দিকে চলে যায়। এরপর ওই নীল রাক্ষসটা পাহাড়ের উপর থেকে লাভ দেয়। গোকু এবার সেই স্পিডে উপরের দিকে যেতে শুরু করে। তবে আমরা দেখি যে ওই হলুদ
মেঘের কাছ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু হঠাৎ থেমে গিয়ে আবার নিচে চলে আসতে শুরু করে। তবে ও এবার কামিয়ামেয়া করে, কিন্তু ওই হলুদ মেঘে ধাপাস করে বাড়ি খায়। ওর তো মাথা ফেটেই গেছিল। ও বলে তখনই ও সোজা এসে ওখানে একটা পানিতে ধপাস করে পড়ে যায়। দৃশ্য অন্য সাইডে যায় আমরা দেখি যে একটা বাসে অনেকগুলো আত্মা উঠছিল। আসলে এই লাল রাক্ষসটার কাজ হলো ওদের সবাইকে হেলের দিকে পাঠানো। তখন ও খেয়াল করে যে এখনো গোকু লাফি লাফি উপরে ওঠার চেষ্টা করছে। আমরা দেখি গোকু ওই মেঘের কাছে পৌঁছাতে পারলেও ওই মেঘ ভেদ করে উপরে পার হতে পারছিল না। গোকু এবার আসে বলে কি ব্যাপার, আমি যাইতে পারছি না কেন? তখন নীল রাক্ষসটা বলে এটা তোমার প্রবলেম, আমার না। গোকু বলে তাহলে তুমি আমাকে বোকা বানাইছো। তখনই আমরা দেখি ওখানে লাল রাক্ষসটা আসার বলে তুমি কি এবার আমার সাথে ইয়া করবা, তাহলে আমি তোমাকে উপরে যাওয়ার সিক্রেট প্যাসেজ দেখাই দিব। তখন দেখি নীল রাক্ষসটা ওকে বলে আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? গোকু বলে তুমি আমার তাড়াতাড়ি বলো। তখন ওই রাক্ষসটা বলে একটা কন্ডিশন আছে, আমি দৌড়াবো আর তোমাকে আমাকে ধরা লাগবে। তুমি যদি আমাকে ধরতে পারো তাহলে আমি তোমাকে ওই সিক্রেট প্যাসেজের কথাটা বলে দিব। রাক্ষসটা ভাবনি বলে আমি অনেক ফাস্ট, তুমি আমাকে কখনোই ধরতে পারবা না। এইদিকে আমরা গোহানের এখানে দেখি ওকে এক সিংহ তাড়া করছিল, কিন্তু আমরা দেখি গোহানের এখানে স্পিড অনেক বেশি ছিল। ও সিংহ থেকে জোরে দৌড়ে ওর খাবার জোগাড় করতেছিল। সিংহ উল্টা হাঁপাই গেছিল। সিংহটা ওখানে বসে পড়ে আর যেতে চাইছিল না দেখে তাই গোহান বারবার সিংহটাকে লোভ দেখাতে থাকে। সিংহটাও গোহানের উপর অনেক রেগে যায় আর গোহানের পিছু আবার করতে শুরু করে। সিংহটা গোহানের ট্রিকে ফেসে গিয়ে আবার গোহানের পিছু করতে শুরু করে দেয়। এইদিকে আমরা দেখি গোকু আর ওই রাক্ষসটার মধ্যে রেস শুরু হয়ে যায়। রেস শুরু হতে ওই রাক্ষসটা নীল আগুনের ভিতর দিয়ে লাফ দিয়ে চলে যায়। গোকু তো অবাক হয়ে গেছিল আরে। তবে আমরা দেখি রাক্ষসটার পাশে আগুন ধরে গেছিল। গোকু ওই আগুনটাকে টপকায় ওর পিছু করতে শুরু করে দেয়। রাক্ষসটা গোকুকে বলে কি ব্যাপার, নিজের পাশা কি ফুরাইছো? গোকু বলে না, আমি ওটাকে অ্যাভয়েড করে চলে আসছি। এইবার এই লাল রাক্ষসটা ওর স্পিড বাড়িয়ে দেয় আর পিছনে দেখতে শুরু করে গোকু আসছে কিনা। তখন ও দেখে যে গোকু সামনে থেকে আসছে, সাথে তো গোকুকে ডস করে সামনে এগিয়ে যায়। রাক্ষসটা স্পিড দেখে গোকুর প্রশংসা করে। তবে আমরা দেখি যে ও হচ্ছে একটা জায়গায় এসে হাঁপ নিতে শুরু করে। তখনই গোকু ওখানে এসে বলে আরে কি হলো? এই বলে রাক্ষসটা যেখানে যাচ্ছিল গোকুর পিছু পিছু ওখানে চলে আসছিল, কখনো মেলায়, কখনো গাড়িতে, কখনো বা মেলা জায়গায়। রাক্ষসটা গোকুকে রাগিয়ে বলে তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। আমরা দেখি রাক্ষসটা গোকু দুজনে হাঁপাই গেছিল এত দৌড়ানোর পরে। গোকু বলে আমরা একটু রেস্ট নিই আর চলো ওই ফলটা খাই। তখন এই লাল রাক্ষসটা বলে আরে না, কিং ইয়া জানতে বলে আমাদের খবর আছে। আসলে এরা ছিল এই হেলের গেট কিপার, যারা কিনা এখান থেকে কাউকে বাইরে চিঠি দিত না। ওরা এখানে আসলে গোকুর সাথে মজা নিচ্ছিল। এই রাক্ষসটার কাছ থেকে আমরা জানতে পারি যে এই ফলটা খায় তার কাছে দ্বিগুণ শক্তি চলে আসে আর তার 3 মাস কোনো খাবার দাবারও খাওয়া লাগবে না। এটা শুনে গোকু ইমপ্রেস হয়ে যায়। তখন রাক্ষসটা দেখে যে গোকুর সামনে নেই। আমরা দেখি গোকু এই গাছের দিকে দৌড়াচ্ছে। রাক্ষসটার তো এবার মাথায় হাত উঠে যায়। ও তখন চিল্লাতে শুরু করে আরে চেষ্টা, আমার চাকরি চলে যাবে। রাক্ষসটা গোকুকে তাড়া করতে করতে গাছের চারিদিক দিয়ে ঘুরতেছিল। ওই নীল রাক্ষসটা বলে এইরকম তো কোনোদিন দেখি নাই। আমরা এখানে বুঝতে পারি গোকু আসলে রাক্ষসটাকে বোকা বানাইছিল। আমরা দেখি গোকু রাক্ষসটাকে ধরে ফেলে। আসলে গোকু এখানে প্ল্যান বানাইছিল যে রাক্ষসটাকে বোকা বানিয়ে ওকে ধরবে। রাক্ষসটার কাছে গোকু রাস্তার বলা ছাড়া কোনো উপায় ছিল না। ওই দুই রাক্ষস মানে ওই হেলের গেট কিপার গোকুকে ওই রাস্তার সামনে নিয়ে চলে আসে। তখন আমরা দেখি গোকু ওই ফলটা বের করে, মানে যেটা খাওয়া নিষেধ ছিল ওটা বের করে খেয়ে ফেলে। যেটা থেকে এদের দুইজনের মেজাজ খারাপ হয়ে যায়, কারণ একে তো এই প্রথমবার কেউ এখান থেকে পালাচ্ছে আর তার উপরে সেই নিষিদ্ধ ফলও খেয়ে ফেললো। এই বীরযুদ্ধিকতা ঢাকতে ওরা দুইজনই কম্প্রোমাইজ করে ফেলে যে ওরা কাউকে কখনো বলবে না। আমরা দেখি গোকু একটা অন্ধকার সিঁড়ির মধ্যে দিয়ে উপর দিকে উঠছিল আর আমরা ওই দুই রাক্ষসকে দেখি ওরা হাসতেছিল, মানে কোনো একটা তো গন্ডগোল আছে। আমরা দেখি গোকু আলোটা ওখানে পৌঁছে যায় আর ধাক্কা দিয়ে উপরে উঠতে দেখে সামনে কিং ইয়ামা। কিং ইয়ামা বলে আরে গোকু কি সমস্যা তোমার? আমরা দেখতে পারি গোকু হচ্ছে কিং ইয়ামার ডয়ারের ওখান থেকে বের হয়েছিল, মানে এই রাস্তায় সোজা কিং ইয়ামার টেবিলের ডয়ারের ওখানে ছিল। গোকু এবার তাড়াতাড়ি কিং ইয়ামাকে বিদেশ জানিয়ে আবারও বেরিয়ে পড়ে, মানে গোকুর আবারও প্রথম থেকে শুরু করা লাগবে। তবে আমরা দেখি গোকু ওই ফল খাওয়ার কারণে ওর স্ট্রেন্থ ডাবল হয়ে গেছিল। ও এবার আগের থেকে অনেক স্পিডে আগাতে শুরু করে। গোকুকে দেখি ও এবার অনেক স্পিডে দৌড়াতে শুরু করে আর ওই পরিষ্কার করা গাড়িটা ওইদিকে আসছিল, তখন ওটাকে টপকায় চলে যায়। ওই গাড়ির লোকটা এবার গোকুকে দেখতে গিয়ে সোজা ওই রাস্তা থেকে নিচে পড়ে যায় বেচারা। এইদিকে আমাদের পিকোলো আবারও নিজের কি এনার্জি ট্রেনিং করতেছিল আর ওর ভিতর থেকে এত পরিমাণে এনার্জি বেরোচ্ছিল যার কারণে ওখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায়। আর এই ঘূর্ণিঝড়ের কবলে গোহান আর ওই সিংহটা পড়ে যায়। ওরা তো সিটকে দূরে পড়েই যাচ্ছিল। গোহান তো পিকোলো এত পাওয়ার থেকে অবাক হয়ে গেছিল। এই থেকে আমরা লুক আউটে দেখি এখানে আমাদের জি ফাইটাররা পৌঁছে গেছিল কামির কাছে ট্রেনিং নেওয়ার জন্য। ইয়ামচার টিএনের একে অপরের সাথে দেখা হয়ে ওদের খুবই ভালো লাগছিল। সবাই অপেক্ষা করছিল কামিও কখন ওদেরকে ট্রেনিং দিবে। এইদিকে আমরা দেখি গোকু ওই ফল খাওয়ার পর ডাবল স্পিডে দৌড়ে যাচ্ছিল। তখনই ওর সামনে একটা ঘর পড়ে যায়, কিন্তু ও একটু ভালো করে খেয়াল করলে দেখে এটা একটা সাপের মুখ। আর তখনই ওইটা গোকুকে নিজের মুখের ভিতর টেনে নেয়। আমরা দেখি গোকু একটা মহলের ভিতরে চলে আসছিল। তখন আমরা ওখানে একটা অদ্ভুত দেখতে মেয়েকে দেখি। ও বলে ভিজিটর এখানে চলে আসছে, প্রিন্সেসকে ডাকুন। আমরা দেখি একটা সুন্দরী অদ্ভুত দেখতে মেয়েকে। ওকে দেখি তো ফিদা হয়ে গেছিল, বলে এই তো স্ট্রং আর হ্যান্ডসাম আছে দেখতেছি। এরপর সে বাইরে বেরিয়ে আসে। ও আসলে এই মহলের প্রিন্সেস ছিল। গোকু প্রিন্সেসের প্রশংসা করে আপনি তো খুবই কিউট। পাশের একটা মেয়ে বলে আমাদের প্রিন্সেস তো এর আগে খুশি হয়েছিল যখন কিং আমার প্রশংসা করছিল। ওই প্রিন্সেস মুখ ফুলে বলে ফেলে আরে ওটা তো 1000 বছর আগের কথা। গোকু বলে কি? ওরা তখন সাথে সাথে মুখ বন্ধ করে ফেলে। গোকু এবার সবকিছু খুলে বললে যে ও ট্রেনিং
করতে এখানে আসছে, কিন্তু আমরা দেখি ওই প্রিন্সেস গোকুর কোনো কথা না শুনে ওর সাথে ডান্স করতে শুরু করে দেয়। গোকু মনে মনে ভাবতেছিল এইটা কি কিংকার ফেমাস মার্শাল আর্ট স্টাইল নাকি। ওরা নাচ করতে থাকে, তখন গোকু মনে করে হতে পারে এটা কোনো কিংকারের টেস্ট হতে পারে, তাই আমাকে ভালোভাবে পারফর্ম করতে হবে। কিন্তু গোকু তো জানে না যে এটা আসলে কিংকাই না। আর গোকু তখনই ওই মেয়েটাকে তুলে আসার মারে আর বলে ইনি তো অনেক উইক। তখন ও পাশের ওই মেয়েটা এসে বলে আরে ইনি কিংকাই না, ইনি হচ্ছে আমাদের প্রিন্সেস, তুমি তাড়াতাড়ি ওনার কাছে মাপ চাও। গোকু বলে আমাকে মাফ করবেন, এই বলে ও ঘুরে ওখান থেকে চলে যেতে শুরু করে। তখন এই প্রিন্সেসটা গোকুকে থামায় আর বলে তুমি ডিনার করে যেও। গৌ তোর মনে পড়ে যায় আরে আমার তো খিদা লেগে গেছে। সিরিয়াসলি ও একটা ফল খাইছে যেটা খালে কিনা 3 মাস আর কোনো কিছু খাওয়া লাগে না, তারপরে খিদা লাগছে। তাই কোন লেভেলে খাদক গোকু চিন্তা করো। আমরা দেখি যে সেই রকমের আয়োজন হয়। তবে আমরা ওদের রান্না করে একটা অদ্ভুত জিনিস দেখি, ওরা খুবই অদ্ভুত ব্যবহার করছিল। আমরা দেখি গোকুর সামনে এবার খাবার পরিবেশন করা হয়, তবে এগুলো কোনো সাধারণ খাবার ছিল না, সব মনস্টারদের আর বললাম না, তোমরা তো দেখতেই পাচ্ছ। গোকু ধোয়াধু খাইতে শুরু করে দেয়। গোকুর খাওয়া দেখে তো ওরা তো সবাই অবাক, কি রে কি। ওই প্রিন্সেস গোকুকে বলে তাহলে তোমার এবার পেট ভরে গেছে, কিন্তু গোকু বলে পেট ভরে গেছে কিটা বললো। এই বলে প্রিন্সেসের খাবার নিয়েও খাইতে শুরু করে দেয়, যেটা দেখে প্রিন্সেস অবাক। গোকু গক গক করে সব খাবার সাবার করে দেয়। তখন দেখো ওই মেয়েটা বলে এত খাবার খাওয়ার পরে তো তোমার তো ঘুম আসার কথা। গোকু বলে ঘুম আসার এখন টাইম নেই, আমাকে এখন কিংকার ওখানে যাইতে হবে। এই বলে ও উঠে পড়ে। তখন ওই প্রিন্সেসটা বলে আমরা ওই ডিশটা ওকে না খাই যেতে দেবো না। গোকু বলে আরে সমস্যা নেই, আমার এখন যাওয়া লাগবে। এই বলে চলে যেতে গেলে ওরা সবাই মিলে গোকুকে আটকায় আর বলে কিংকাই কিন্তু ময়লা মানুষদেরকে পছন্দ করে না, তাই তুমি একটু গোসল করে নাও। গোকুকে দেখি ও হট স্প্রিং এ গোসল করছিল আর ওই প্রিন্সেসটা ওর মেয়েদেরকে একটা ইশারা করে আর ওরা একটা মেশিং এর মাধ্যমে পুরো রাত করে দেয়। মানে এদেরকে আমার খুব সন্দেহ লাগছে। তখন ওই প্রিন্সেসটা গোকুকে দেখতে যে কি হয়েছে, আমরা দেখি গোকু পাশাটা উপর করে পানির ভিতরে রয়েছে। প্রিন্সেসটা বলে ও কি বয়েল হয়ে গেল নাকি গরম পানিতে। তখন আমরা দেখি গোকু উঠে দাঁড়িয়ে পড়ে, ও পুরোই ন্যাংটা ছিল। ওকে দেখে তো প্রিন্সেসটার লজ্জা পেয়ে গেছিল। পরে গোকু ওখান থেকে চলে যায়। গোকু এবার বেরিয়ে পড়তেই যাচ্ছিল, কিন্তু ওরা আবারও আটকায় গোকুকে। গোকু বলে তোমরা আমাকে আটকাচ্ছ কেন, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আমি আর পৃথিবীকে বাঁচাতে পারবো না। আমরা দেখি ওখানে থেকে একটা মেয়ে হচ্ছে একটা বন্দুক নিয়ে আসে আর বলে আমরা রাশিয়ান বুলেট খেলবো। গোকু বলে এইসব খেলা টেলার সময় নাই। তখন ওই মেয়েটা বলে আরে এটা অনেক ফান, এটা কিভাবে খেলতে হয় তোমাকে আমি বলে দিই। এর ভিতরে একটা গুলি থাকবে, একটা চাকা ঘোরানোর পরে যার যার মাথায় ফায়ার করা লাগবে, দেখা যাক কার ভাগ্যে গুলিটা পড়ে। আর এই বলে নিজের মাথায় ধরে শুট করে দেয় আর সাথে সাথে ফায়ার হয়ে যায়, মানে ওর ভাগ্যে আসল গুলি ছিল। গোকু বলে মনে হচ্ছে গেম শেষ, আমার যাওয়া লাগবে এখন। কিন্তু ওরা আবারও গোকুকে আটকানোর জন্য হচ্ছে একটা ডান্স করতে শুরু করে দেয়। গোকু ওতে জোড়াজুড়িতে বসে পড়ে। প্রিন্সেসের কাছে ওই মেয়েটা বলে আমরা ওর জুসে একটা স্পেশাল জিনিস মিশাচ্ছি, ওই এবার তাড়াতাড়ি শুয়ে পড়বে। গোকুর কাছে জুস আনা হয়, গোকু ওটা খেয়ে ফেলে। তারপরে গোকুর আস্তে আস্তে সবচেয়ে ঘোলা ঘোলা মনে হতে শুরু করে। গোকুর ভিতরে ঘুমের লক্ষণ থেকে ওরা সবাই তো খুশি হয়ে গেছিল। তখনই গোকু ঘুমিয়ে পড়লে ওরা বলে একে তো ঘুম পাড়াতে অনেক কষ্ট হয়েছে। আমরা দেখি প্রিন্সেসটা বলে ও খুবই সুইট আর কিউট, আমার যদি এরকম একটা পিঠ থাকতো তাহলে ভালো হতো। গোকুকে দেখে ও ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল ওর পরিবারের। তখন ওই প্রিন্সেসটা একটা আয়না নিয়ে এসে স্বপ্ন দেখতে শুরু করে। আমরা দেখি গোকুর স্বপ্ন শুধুমাত্র চিচি আর গোহান ছিল, মানে সিরিয়াসলি গোকু খুবই লয়াল। এইবার আমরা দেখি যে এইসব মেয়েদের আসল রূপ, এরা আসলে ডিমন ছিল যারা কিনা আত্মাদেরকে ধরে খেয়ে ফেলে, আর ওরা প্রস্তুতি নিচ্ছিল গোকুকে খাওয়ার। গোকুকে দেখে ও স্বপ্ন দেখে যে ওর পরিবার আরামসে খাবার খাচ্ছিল, তখনই দুজন সায়ান এসে ওদেরকে শেষ করে দেয়। এই খারাপ স্বপ্ন দেখে গোকু তাড়াতাড়ি উঠে পড়ে। ওরা সবাই তো অবাক হয়ে যায় যে কিরে এত পোষণ খাওয়ার পর 3 দিন ঘুমে থাকার কথা ছিল, এত তাড়াতাড়ি উঠলো কিভাবে। গোকু ওখান থেকে উঠে চলে যেতে লাগলে ওরা আবার ডিনার করতে বলে, কিন্তু গোকু সরাসরি মানা করে দেয়। এটা থেকে ওরা ওদের আসল রূপে এসে গোকুর উপরে হামলা করতে যায় আর ওই মহলটা আস্তে আস্তে বদলে যেতে শুরু করে। আসলে গোকু এতক্ষণ ধরে একটা বড় সাপের পেটে ভিতরে ছিল। সাপের পেটে থেকে অ্যাসিডের কারণে গোকুর জামা কাপড় গলতে শুরু করে, তবে গোকু অন্তে তাড়াতাড়ি পালিয়ে যেতে শুরু করে। বাইরে আসার পর আমরা দেখি যে একটা বড় সাপ গোকুকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ওকে খেতে পারে না। গোকু উড়ে উড়ে যেখানে যাচ্ছিল ওই সাপটা ওর পিছু পিছু সেখানে আসছিল। সাপটা আগুন চললে গোকুর পাছা পড়ে যায়। তখন গোকু এবার কামিয়াও করতে গিয়ে বলে না আমি এটা করতে পারবো না, ও তো আমার ভালো ভালো খাবার খাওয়াইছিল। ইনোসেন্ট গোকু এবার ওই সাপটাকে বলে এই আমি কিংকার ওখান থেকে ঘুরে তোমার কাছে আবার আসবো, চিন্তা করো না। কিন্তু আমরা দেখি এই বড় সাপটা গোকুর উপর ফায়ার করতে শুরু করে দেয়। গোকু এবারে বুদ্ধি পাকে ওই সাপটাকে জোটে আটকায় দেয়। পেছারে সাপ তো নিজের মধ্যে পাক খেয়ে আর লড়তে পারছিল না। এই দিকে আমরা লুকআউটে দেখি ওরা সবাই নিজের ট্রেনিং করছিল আর ওদের ইনস্ট্রাক্টর ছিল কামি আর পোপো। কামি মনে মনে বলে গোকু এরা ইনাফ না, তোমাকে আমাদের দরকার। আমরা ওই দুই সাইনকে দেখে ওরা খুব কাছে চলেই আসছিল আর গোকু এখনো দৌড়ে যাচ্ছিলই। এখনো পর্যন্ত গোকু পৌঁছাতেই পারলো না কিংকার ওখানে। দৃশ্য পাল্টা আমরা গোহানকে দেখি ও আগুন জ্বালিয়ে একটা গুহার মধ্যে শুয়েছিল। ওর বারবার ওর পরিবারের কথা আর ওর মায়ের কথা মনে পড়ছিল। আর বিকলকে থেকে ওর ওই রেডিসের সাথে ফাইট করার কথা মনে পড়ে ও বারবার ট্রেনিং করছিল। ও এইবার ওর পাওয়ার আপ করতে শুরু করে আর নিজেকে দুইটা ভাগে ভাগ করে ফেলে, মানে নিজে আর একটা ক্লোন বানায়। আর ওরা নিজেদের মধ্যে ফাইটিং করতে শুরু করে, মানে নিজের ট্রেনিং পার্টনারের মতন। ড্রাগন বলকে তারা এমনি এমনি ফাদার অফ দ্য এনিমি বলে না। এই ড্রাগন বলে অনেক কনসেপ্ট পরবর্তী জেনারেশন গুলোকে ইন্সপায়ার করছিল। এরপর আমরা গোহানকে দেখি ও একটা ভারতে চলা নৌকার মতন বানিয়ে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল ওর মায়ের সাথে দেখা করার জন্য। গোহান যাচ্ছিলই তখনই ওর উপরে একটা ঈগল হামলা করে দেয়, কিন্তু
গোহান কোনো মতে একটা সমুদ্রের কিনারে চলে আসে আর ওর সামনে ছিল ওই বাঘটা। গোহানকে দেখে তো ওই বাঘটার মেজাজ খারাপ হয়ে যায়, কারণ গোহান ওরে খুব বিরক্ত করে। এইবার রাত হয়ে যায়, গোহান আবারও ঘুমিয়ে পড়ে আর ওই বাঘটা গোহানের উপর অ্যাটাক করতে এসে দেখে যে ওখানে একটা কাটা বাস, এই বেচারা ওটা খেতে শুরু করে। এই দিকে পরে আমরা গোকে দেখে ও ঘুমিয়েছিল। সকাল হয়ে যায়, গোহান হচ্ছে বাঘটার সাথে এনজয় করে আর পিকোলো ও তো এখন ওর ক্লোনের সাথে ট্রেনিং করেই যাচ্ছিল। সত্যি বলতে পিকোলো খুবই হার্ড ওয়ার্ক করে। এইদিকে আমরা একটা সকালে দেখি গোহান ওখান থেকে বেরিয়ে পড়ছে। দৃশ্য চিনতে আমরা গোকুর বাড়িতে দেখে ওখানে অক্সিজেন আসছিল চিচির সাথে দেখা করতে, কিন্তু চিচি দরজা খুলেই না। গোহানকে দেখে ওই আইল্যান্ডে ও চারিদিকে ঘুরে বুঝতে পারে ও আসলে ওই ইগলের কারণে এই আইল্যান্ডে চলে আসছে। এটার চারপাশে খালি সমুদ্র আর সমুদ্র। আর পিকোলো ও এতটাই ট্রেনিং এ মগ্ন ছিল যে ও খেয়ালই করেনি যে গোহান ওখান থেকে চলে গেছে। ও এখনো লেগে আছে ওর কি এনার্জিকে পারফেক্ট করতে আর নিজের সব স্কিলগুলোকে ইমপ্রুভ করতে। এইদিকে আমরা গোহানকে দেখি ও একটা গাছ কেটে নৌকা বানাতে শুরু করে যাতে ও এই সমুদ্রতে পাড়ি দিতে পারে। আমরা দেখি যে ওই বাঘটা গোহানের বন্ধু হয়ে গেছে। তবে সবকিছুরই তো একটা শেষ আছে। গোহানের নৌকা বানানো শেষ হলে গোহান ওই বাঘটাকে বিদায় জানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে আর বলে আমি আমার বাড়িতে আছি আমার মাকে দেখতে, চিন্তা করো না, মাকে দেখা শেষ হলে আমি আবারও এখানে ফিরে চলে আসবো। গোহানকে বিদায় জানাতে বাঘটারও খুব কষ্ট হচ্ছিল। এইদিকে রাত হয়ে যায়, আমরা দেখি যে সমুদ্রের মধ্যে প্রচুর ঝড় উঠছিল আর গোহান ওই ঝড়ের মধ্যে কোনো রকমের সার্ভাইভ করছিল। যে কোনো সময় ওর নৌকাটা উল্টে যাবে, এই জন্য গোহান তাড়াতাড়ি করে খাবার খেয়ে নেয় যাতে ও কোনো রকমের বেঁচে থাকতে পারে। আমরা দেখি গোহানের নৌকায় পানি ঢুকে যায়। ও বারবার পানি নামানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হচ্ছিল না। একটা বড় ঘূর্ণিঝড়ের কারণে গোহানের নৌকা ওখানে ভেঙে চুরমার হয়েও গোহান সমুদ্রে পড়ে যায়। আমরা দেখি অবশ্যই পিকোলো গোহানকে খুঁজতে বের হয়েছিল। এইদিকে আমরা পরের দিন সকালে দেখতে পাই একটা সমুদ্র কিনারায় গোহান ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। আসলে ওই ঝড়ে ভেসে এই আইল্যান্ডে চলে আসছিল। আমরা দেখি একটা ছোট বাচ্চা আর ছোট মেয়ে গোহানকে ওঠানোর চেষ্টা করে। প্রথমে তো ওরা মনে করছিল গোহান মারা গেছে, কিন্তু আসলে দেখে যে গোহান এখনো বেঁচে আছে। এই বাচ্চারা প্রথমে গোহানের কাছে কোনো মূল্যবান জিনিস আছে এরা খুঁজতেছিল, তখন ওই মেয়েটা গোহানের তরলটা খুঁজে পায়। ওরা তখন দৌড়ে চলে যায় ওই তরলের কাছে। ওই ছেলেটা তরল নিয়ে চালাতে শুরু করে। তখন আমরা দেখি আমাদের গোহান উঠে পড়ে। ওর মুখে প্রচন্ড পরিমাণে কালশিরে পড়ে গেছিল। ওকে দেখে তো ওই দুই বাচ্চা ভয় পেয়ে যায়। তখনই গোহান বলে ওইটা আবার তরল, এই বলে ও ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ওই দুই বাচ্চা গোহানকে ওদের ডেরায় নিয়ে যায়। আসলে এরা অনাথ ছিল, এরা একটা ভাঙাচোরা ঘরে থাকতো, যেটা গোহান ঘুরে ঘুরে দেখতে শুরু করে। ওরা গোহানকে প্রশ্ন করে তুমি কোথা থেকে আসছো, কিন্তু গোহান কিছুই বলতে পারে না। ওরা তখন গোহানকে বলে তুমি চাইলে আমার এখানে থাকতে পারো। ওই ছোট্ট বাচ্চা মেয়েটা গোহানকে বলে গোহান চিন্তা করো না, তুমি এখানে অরফান না, আমরা অরফান, তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো। অন্য এক দেশে দেখে যে মেডিকেল পোশাক পরা কিছু লোক গাড়ি নিয়ে এদিকে আসছিল। আমরা যে গোহান যে জায়গাটা আছে ওই পুরো ভিলেজটাই ধ্বংস হয়ে গেছে। আর ওই দুই বাচ্চা ছেলেরা গোহানকে বলছিল যে খুবই খারাপ খারাপ মানুষ আছে ওদেরকে ধরার জন্য, কিন্তু আমরা ওদের থেকে পালিয়ে বাঁচি। তখনই ওরা একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আসলে ওই লোকগুলো এখানে চলে আসছিল, যেটা সিগন্যাল পেয়ে ওই দুই বাচ্চা ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু গোহান পড়ে যায় ওদের পাল্লায়। ও ওখান থেকে যেতে পারছিল না, কারণ ও ছাদের উপরে আছে আর পিছনে হচ্ছে বড় খিয়া। তাই ও ওখান থেকে লাফ দেয় ওই গাছের উপরে আর সোজা ল্যান্ডিং করে ফেলে। ওর লাফ দেওয়া দেখে তো ওরা সবাই অবাক ছিল। আমরা দেখি ওই বাচ্চারা ওই লোকদেরকে রাগাতে শুরু করে। ওই লোকরা আবার রেগে ওদেরকে ধরার জন্য চলে আসে। গোহান জিজ্ঞেস করে এই লোকগুলো কারা। তখন ওই বাচ্চা ছেলেটা বলে এরা আমাদেরকে ধরে নিয়ে যায়, পশুর চেয়েও খুবই খারাপ ব্যবহার করে আমাদের সাথে। তুমি যদি একবার ওদের হাতে ধরা পড়ো তাহলে আর কোনো বেরোনোর উপায় নাই, তোমাকে নিয়ে ওরা কাজ করাবে, বুঝছো। আমরা দেখি এই লোকগুলো একটা মেয়েকে ধরে ফেলে। তখন আমরা দেখি ওখানে বড় একটা ছেলে চলে আসে আর ওই লোকদের হাত থেকে ওই মেয়েকে বাঁচিয়ে নেয়। ওই লোকগুলো ওদের উপর অ্যাটাক করতে আসলে ওই ছেলে ওদের মোকাবেলা করতে থাকে আর মেরে মেরে ওদেরকে সোজা করে দেয়। এরপর দেখি আমরা ওখানে অনেক বাচ্চা ছিল, ওরা ওদের উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করলে আমরা দেখি ওই মহিলাটা বলতে শুরু করে তোমরা যদি আমার সাথে আসো তোমাদের ভালো কাপড় চোপড় দিব, ভালো খাবার দিব আর ভালো থাকার জায়গা দিব, তোমরা কেন আমাদের উপরে হামলা করছো। ওই ছোট বাচ্চা মেয়েটা বলে উনি তো ভালো কথা বলছেন, কিন্তু ওই ছেলেটা বলে না ওনার কথা শোধো না। আমরা দেখি ওই বড় ছেলেটা যে কিনা ওই মেয়েটাকে বাঁচাইছিল ও বলে আমরা তোমাদের কথায় কোনো বিশ্বাস করি না, তোমরা ফ্রড। তখন ওই মহিলাটা বলে তুমি বড় হয়ে গেছো, তুমি না আসলে ওই ছোট বাচ্চাদেরকে আসতে দাও, কেন তোমরা ওদেরকে কষ্ট দিচ্ছ। বাধ্য হয়ে ওই লোকগুলো ওখান থেকে চলে যায়, যেটা দেখে ওখানে থেকে সবাই খুশি ছিল। গোহানকে দেখে ওই বাচ্চাগুলোর সাথে খুবই এনজয় করে পুরো দিন। এরপর ওরা গোহানকে একটা বাজারে নিয়ে যায়। এইখানে গোহান ব্যথাবার অভিনয় করতে শুরু করলে লোকজন ওর কাছে দেখতে আসে কি হলো। তখন আমরা দেখি পিছন থেকে ওই বাচ্চাগুলো দোকানদারদের জিনিসপাতি নিয়ে ওখান থেকে পালাতে শুরু করলে ওই দোকানদারগুলো ওদেরকে তাড়া করে আর ওদের পিছনে পুলিশে পড়ে যায়। গোহান ওদের সাথে কাজ করতে থাকে আর ওদের সাথে একদম মিশে যায়। রাতে দেখি গোহান ঘুম থেকে হঠাৎ করে উঠে বাইরে চলে আসে। আমরা দেখি ওই বড় ওই ছেলেটাকে, ওর তখন সুনামির কথা মনে পড়তে শুরু করে। আসলে এই শহরটা মানে এই গ্রামটা এই সুনামির কারণে ধ্বংস হয়ে গেছে আর এদের বাবা মারাও হয়তো অনেকে মারা গেছে আর অনেকের বাবা মার হয়তো খোঁজ নেই। গোহানকে থেকে ওই ছেলেটা বলে কি হলো বাড়ির কথা মনে হলো, এখানে সবারই বাড়ির কথা মনে পড়ে। তখন গোহানকে বলে আমি তোমাদের মতো অরফান না, আমার বাড়ি আছে আর আমাকে ওখানে যেতে হবে। সবাই তখন বাইরে চলে আসে আর বলে বাহ ভালো তো গোহান, তোমার তো বাড়ি আছে। ওরা জিজ্ঞেস করে গোহান তোমার বাড়ি কোথায়। তখন গোহান ওই জায়গাটার নাম বলে দিলে ওই বড় ছেলেটা বলে আমি তোমাকে নিয়ে যাবো পরের দিন সকালে। এটা শুনে গোহান খুবই খুশি হয়ে যায়। একটা ফক্সের মতন ওই ছেলেটা গোহানকে প্রশ্ন করে তোর মা কেমন দেখতে। তখন গোহান নিজের মায়ের ব্যাপারে বলে। ওই বাচ্চা মেয়েটা দেখে ও আফসোস করছিল। এইবার
এবার ওরা আলোচনা করতে শুরু করে আমরা স্কুলে যাইনি আর স্কুলে যেতেও ভালো লাগে না, একদম বোরিং একটা কাজ। এই নিয়ে ওরা মজা করতে থাকে। আমরা পরের দিন পার হয়ে যায়, আমরা দেখি ওই বাচ্চাগুলো সব নজর রাখছিল আর ওই লোকগুলো আবারও চলে আসছিল ওদেরকে ধরার জন্য। ওরা আসতেই বাচ্চাগুলো ওদের উপর পাথর নিক্ষেপ করতে শুরু করে দেয়, যে যেখান থেকে পারছিল পাথর মারছিল। আমরা দেখি ওই বড় ছেলেটা ওই গাড়ির ভিতর গিয়ে ওই মহিলাকে বাইরে বের করে ফেলে আর বাঁশি বাজাতে সব বাচ্চারা এসে ওই ভ্যানের মধ্যে ঢুকতে শুরু করে। তখনই আমরা দেখি যে পুলিশ এসে ওদেরকে ঘিরে ফেলে। মানে এইবার ওই লোকেরা প্রস্তুতি নিয়ে আসছিল, সবাই তো বাঁচার চেষ্টা করছিল, কিন্তু বড় মানুষের হাত থেকে আর কয়জন বাঁচবে। গোহান সবাইকে বাঁচাচ্ছিল। ওই ছেলেকে পুলিশ হ্যান্ডকাপ পরালে গোহান গিয়ে ওই হ্যান্ডকাপটা কেটে দেয়। এবার ওই ছেলেটা পালাতে গেলে দেখেছে ও বাদে সবাই ধরা পড়ে গেছে। ওর তখন মনে পড়তে থাকে সবাই কিভাবে ওকে হিরো মানতো, কিন্তু তারপরে ও গোহানকে নিয়ে ওখানে পালাতে শুরু করে। গোহান বলে ওদের কি হবে, কিন্তু এই ছেলেরা ওদের চিন্তা না করে গায়ে নিয়ে বেরিয়ে পড়ে গোহানকে নিয়ে। গোহান তো চিন্তা করেছিল আরে ওদের কি হবে। ওরা একটা জায়গায় আসার পরে ওই ছেলেটা গোহানকে ঘুষি মেরে ওখানে ফেলে দেয়। গোহান জিজ্ঞেস করে তুমি কেন ওদেরকে ছেড়ে চলে আসলে। তখন এই ছেলেটার মুখ থেকে আমরা আসল ব্যাপার জানতে পারি। ও বলে আমি ওদের আর দায়ভার নিতে পারছি না, ওরা এখন ওদের আসল বাড়িতে যেতে পারবে। আসলে ওই লোকগুলো কোনো খারাপ মানুষ না, ওরা আসলে এই বাচ্চাদেরকে ওদের আসল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসছিল। আর এই ছেলেটা নিজে এখন চলে যায় ওদের কাছে। আর যাওয়ার আগে ও গোহানকে রাস্তা দেখিয়ে যায় যে কোন দিক দিয়ে যেতে হবে। গোহান তখন দৌড়ে দৌড়ে যেতে শুরু করে ওর বাড়ির দিকে। অবশেষে ও ওর বাড়ির সামনে চলে আসে। আমি দেখি ঘরের ভিতর চিঠি খুবই খেপেছিল আর গোহানের ছবি দেখে খুবই মন খারাপ হচ্ছিল ওর। গোহান দূর থেকে ওর মাকে দেখতে পায় আর তখন ওর ওই বাচ্চাগুলোর কথা মনে পড়ে যায়। এইবার ওর মাকে দেখা শেষ হলে ওখান থেকে বেরিয়ে পড়ে আবারও। চিচি মনে হয় গোহান আসছে তাই পিছনে তাকায়, কিন্তু গোহান তো এতক্ষণে চলে গেছিল। আমরা যে গোহান একটা জায়গায় চলে আসে তখনই ওর সামনে পিকলো চলে আসে আর বলে গোহান তোমার মিশন কি বলো তাড়াতাড়ি। গোহান বলে আমাকে প্রস্তুতি নিতে হবে ওই সায়েন্সদের সাথে ফাইট করার জন্য আর ওদেরকে হারাতে হবে। পিকলো বলে তো চলো। 6 মাস পার হয়ে গেছে আর এখন গোহান যেহেতু সার্ভাইভ করে ফেলেছে তাই পিকলো ওকে রিয়েল ট্রেনিং দেবে। আমরা দেখি গোহান পিকলোর সামনে দাঁড়িয়েছিল আর বলছিল তুমি কি প্রস্তুত নেক্সট লেভেলের ট্রেনিং এর জন্য, তো আমার উপর অ্যাটাক করো। গোহান পিকলোর উপর সমস্ত শক্তি দিয়ে অ্যাটাক করতে থাকে, কিন্তু পিকলো ওর সামনে থেকে ধপ করে গায়েব হয়ে ওর পিছনে এসে ওকে লাথি মেরে ফেলে দেয়। পিকলো বলে নিজের শত্রুর উপরে চোখ রাখো। তখন গোহান জানায় তুমি তো গায়েব হয়ে গেছিলে, আমি তো কিভাবে নজর রাখবো। পিকলো বলে তুমি যদি দেখতে না পারো তাহলে ফিল করো তাকে। গোহান তো বুঝতে পারছিল না কি করবে। তখনই পিকলো লেজার বিম শুট করে দেয় গোহানের উপরে। বেচারা গোহান আহত হয়ে পড়ে যায়। এইবার পিকলো বলতে শুরু করে যে আমাদের হাতে আর 3 মাস আছে। সরি তোমাদেরকে বলছিলাম 6 মাসের কথা, আসলে 9 মাস পার হয়ে গেছে। পিকলো বলতে থাকে এখন শুধু 3 মাস এক নাগারে ট্রেনিং করবে আমার সাথে, কোনো রেস্ট নেই। গোহান বলে এটা তো অনেক কঠিন। তখন পিকলো বলে সায়ানদের কাছে এগুলো কিছুই না, ওরা অনেক বেশি স্ট্রঙ্গার হয় আর তোমাকেও তাই হতে হবে। এইবার পিকলো গোহানের উপর অ্যাটাক করে দেয়। গোহান ওই অ্যাটাকগুলো ডস করে পিছনে সরে আসে। এটা দেখে পিকলো ওর উপরে ইমপ্রেস হয়ে যায়। এইদিকে আমরা গোহুকে দেখি 9 মাস পার হয়ে গেল ও এখনো দৌড়েই যাচ্ছিল। দৃশ্য চেঞ্জ হয়ে লোক আউটের ওখানে দেখা যায় এইখানে ইয়াজিরবি বসে চিপস খাচ্ছিল আর আমাদের ইয়ামচে ওর এক আঙ্গুলে ট্রেনিং করছিল। ক্রিলিয়নও নিজের মতো ট্রেনিং করছিল। আমরা দেখি যে টিএন ওর 4টা ক্লোন বানিয়ে ফেলে। এইভাবে সবার ট্রেনিং চলতেছিল। ক্রিলিয়ন বলে এই কামি আমরা তো তেমন কিছু করছিই না। ইয়ামচে আসার বলে আপনি আমাদেরকে কোনো টেকনিক শেখাচ্ছেন না। সবাই তখন জোরাজোরি করতে শুরু করে আর বলতে থাকে আপনি গোকুকে যা ট্রেনিং দিচ্ছেন সেটাই আমাদেরকে দিন। কারণ কামি বলে সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি গোকুকে কিছুই শেখাইনি। সেই সময় সবাই টাস্কি খায়। কামি হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। এবার ইয়ামচা পোপোকে জিজ্ঞেস করে আমরা তো জানি গোকু এখান থেকে ট্রেনিং নিছে, তাহলে আপনি আমাদেরকে কেন শেখাচ্ছেন না। ক্রিলিয়নও রিকোয়েস্ট করে। পোপো তো অন্যদিকে বলে তোমরা যদি সত্যি স্ট্রং হতে চাও তাহলে তোমাদের সবার আগে নিজেকে জানতে হবে। একবার তুমি নিজেকে জানতে পারলে তুমি অনেক পাওয়ারফুল হয়ে যাবে। ঠিক এই ট্রেনিং গোকুকে দিছিল পোপো। সবাই তো কনফিউজ ছিল। ইয়ামচা বলে তুমি কি আমাকে পাগল পাইছো নাকি। পোপো বলে সত্যি বলতে তুমি খুবই উইক। যে এটা শুনে ইয়ামচার ইগোতে লেগে যায়। ও কামির সাথে রাগারাগি করতে শুরু করে দেয়। এবার কামি বলে তুমি আমার সাথে আসো। এবার উনি ওদের সবাইকে ওই চেম্বারে নিয়ে আসে, মানে যেখান থেকে গোকু বিভিন্ন টাইমের বিভিন্ন সময়ে গিয়ে ট্রেনিং করতো। পোপো সবাইকে রেডি হতে বলে। সবাই বলে হ্যাঁ আমরা রেডি আছি, কিন্তু আমরা দেখি আমাদের খাদক ইয়াজিরবি ও যাবে না, তাই ও সাইডে গিয়ে বসে পড়ে। পোপো বলে যারা যারা যাবে তারা ওই সার্কেলের মধ্যে চলে আসো। তখন ক্রিলেন টিএন চাওচো আর ইয়ামচা ওই সার্কেলের ভিতরে চলে আসে। পোপো ওদেরকে বলে দেয় তোমরা যখন এর পরিবার চোখ খুলবে তখন তোমরা 100 বছর আগের এক জায়গায় চলে যাবে। এরপর উনি ওদেরকে টেলিপোর্ট করে দেয়। ওদের সবার চোখ খুললে দেখে ওরা একটা অদ্ভুত জায়গায় চলে আসছে। জায়গাটা উন্নত হলেও কিন্তু ধ্বংস হয়ে গেছিল। তখনই ওরা একটা কঙ্কাল দেখতে পায়। তোমরা দেখছো এই কঙ্কালগুলো আউটফিট কিন্তু সায়ানদের মতোই। আসলে ওরা সায়ানদের একটা প্ল্যানেট চলে আসছিল, যে প্ল্যানেটে ধ্বংস একদম দ্বার প্রান্তে। এখানে খুব কম সংখ্যক সায়ান আছে। টিএন সবাইকে সাবধান করে বলে সবাই সাবধানে চলাফেরা করো। তখনই আমরা 2টা সায়ানকে দেখি। ওরা হচ্ছে ওদেরকে খুঁজে পেয়ে যায় ওদের স্কাউটারে আর চলে আসছে ওদের এদিকে। এদের ক্রিলেন টিএন ইয়ামচে এরা একটা শহরের মধ্যে চলে আসছিল। তখনই চাওসে কিছু একটা সেন্স করে আর ওর সামনে একটা মগজ ছিল, ওটা হঠাৎ করে গলে যায়। আর আমরা দেখেছি ওটা একটা সায়ান ছিল। ও চাওসের উপরে অ্যাটাক করে ওকে ধরে ফেলে। তখন টিএন সাথে চাওসকে বাঁচানোর ট্রাইবিম শুট করে, কিন্তু আমরা দেখি ওর কিছু হয় না। এই ইভিল সায়ানটা চাওসকে খুব কষ্ট দিতে শুরু করে আর ওকে তুলে দৌড়ে সরে ফেলে দেয়। যেটা দেখে টিএন এর মাথায় রাগ উঠে যায়। ও এবার দৌড়ে অ্যাটাক করতে চলে যায়।
ওই সায়ানটার উপরে দমাদমি অ্যাটাক করতেছিলই, কিন্তু আমরা দেখি ওই দুই সায়ান উল্টো টিএন এর উপরে ভারী পড়তে শুরু করে। ওরা টিএন কে পিছন থেকে ধরে ফেলে। এইবার ইয়ামচা ওর হাতে হচ্ছে সর্বোচ্চ এনার্জি যোগাতে শুরু করে আর একটা এনার্জি বল বানিয়ে ওদের উপর শুট করে, যেটা কিনা ওর হাত দিয়ে কন্ট্রোল করে ওদেরকে চাকমা দিয়ে ওদের উপরে ল্যান্ড করায়। ওখানে তখন বড় এক বিস্ফোরণ হয়, কিন্তু আমরা দেখি ওই সায়ানদের কিছুই হয়নি, ওরা তো ওদের উপরে হাসে। এইটা দেখে তো ইয়ামচা ফেটে গেছিল। টিএন ওর সর্বোচ্চ লেভেলের ট্রায়োবিম অ্যাটাক করে, ইয়ামচা ওর এনার্জি বল অ্যাটাক করে, আর ক্রিলেন কামেহামে অ্যাটাক করে। তিনজনে কম্বাইন অ্যাটাক পরে ওই সায়ানদের উপরে, যার কারণে ওখানে বিরাট বড় এক ধামাকা হয়। ওরা বলতে শুরু করে আমরা কি জিতে গেলাম? টিএন মনে মনে বলে চাওসু আমি তোমাদের প্রতিশোধ নিয়েছি। আসলে ওরা চাওসুকে মেরে ফেলছিল। তখনই ওরা ওই সায়ানদের ইভিল হাসি শুনতে পায়। এই ভয়ঙ্কর লেভেলে হাসি শুনে ওদের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে। তখনই ওদের সামনে একটা সায়ান আসে আর গায়েব হয়ে যায়, আর একটা সায়ান মাটির ভিতর থেকে এসে ক্রিলেনকে টেনে মাটির ভিতর নিয়ে চলে যায়। ওরা চিন্তা করতে থাকে এই সায়ানগুলো কি ইমর্টাল নাকি? ক্রিলেনকে যেই গর্তের ভিতরে টেনে নিয়েছিল ওই গর্তের ভিতর থেকে ওর চিল্লানোর আওয়াজ আসছিল। ক্রিলেন ব্যথায় খুব জোরে চিৎকার করছিল, যেটা ওরা শুনছিল। তখন ওখানে অনেক বড় এক ধামাকা হয় আর ক্রিলেন মাটি থেকে বেরিয়ে আসে, কিন্তু ক্রিলেনকে সুযোগ না দিয়ে ওই সায়ানটা ফাইনাল অ্যাটাক করে দেয় ক্রিলেনের উপরে। এইখানে ক্রিলেনের খেল খতম হয়ে যায়। টিএন বলে যা হয়ে গেছে, আমাদের যে করে হোক ওদেরকে বিট করতেই হবে। ওই দুই সায়ান ওদের সামনে চলে আসে, বলে এইখানে কোনো ট্যুরিজম অ্যালাও নয়। ওরা আবার ওই গর্তের ভিতরে ঢুকে যায় আর ইয়ামচারও নিচে চলে আসে। ইয়ামচার টিএন প্রস্তুত হয়ে যায় অ্যাটাক করার জন্য। ওরা ওদের সর্বোচ্চ লেভেলের টেকনিক ব্যবহার করতে শুরু করে। ইয়ামচা তো অনেক বড় একটা এনার্জি বল বানায় আর টিএন নিজেকে 4 ভাগে ভাগ করে ফেলে। এরপর ও ওই সায়ানদেরকে ঘিরে ফেলে আর ওদের দুজনের সর্বোচ্চ পাওয়ারের কম্বাইন অ্যাটাক করে দেয়। এটা সত্যি বলতে অনেক পাওয়ারফুল এক অ্যাটাক ছিল। অ্যাটাক শেষে আমরা দেখি ওরা দুজনই ক্লান্ত হয়ে পড়ছিল। ওই দুই সায়ানের ট্রাইবিম লেজার অ্যাটাক ওদের দুজনের শরীর ভেদ করে ফেলে, মানে এখানে ওদের দুজনের খেল খতম হয়ে যায় আর ওই সায়ানগুলো ইভিল হাসে আসতে থাকে। তখনই আমরা দেখি যে টিএন চোখ খুলে আর বলে ইয়াজুরবি কামি, আর আমি বেঁচে আছি এখনো? ক্রিলেন এবার প্রশ্ন করে আরে আমরা কিভাবে এখানে আসলাম? তখন ইয়াজুরবি ওদেরকে বলে তোমরা কখনো এখান থেকে যাওইনি, তোমরা তো এখানে জম্বির মতো দাঁড়িয়েছিলে। তখন পোপো ওদেরকে জানায় যে এইটা এমন একটা জায়গা যেখানে তোমাদের স্পিরিট অন্য এক টাইম লাইনে পাঠানো হয়। এই জায়গা থেকে তোমাদের স্পিরিটকে একটা ড্রিমের মধ্যে পাঠানো হয়েছে অন্য টাইমে, তাই তোমাদের আসল শরীর ওখানে ছিলই না। ইয়াজুরবি ওদেরকে প্রশ্ন করে তোমরা কি দেখলে? কিন্তু ওরা এতটাই শখের মধ্যে ছিল যে কোনো কথাই বলতে পারছিল না। কামি তখন ইয়াজুরবিকে বলে ওরা 100 বছর আগে সায়ানদের সাথে ফাইট করছে, যারা কিনা অনেক স্ট্রং এনিমি। আর কামির সাথে আরো জানায় যে ওরা এতক্ষণ ধরে যে সায়ানগুলোর সাথে ফাইট করছে ওদের থেকে অনেক গুণ বেশি পাওয়ারফুল ওই দুই সায়ান যারা কিনা পৃথিবীতে আসছে। যেটা শুনে তো ওরা 4 জন শক হয়ে যায় আর বুঝতে পারে ওরা আসলে কতটা উইক। কামি এবার ওদেরকে বলে তোমরা যদি এখন এই ট্রেনিং ছেড়ে যেতে চাও যে যেতে পারো, তোমরা হয়তো বা কিছু সময় বেঁচে থাকতে পারবে। কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওরা 4 জনই হাসে আর বলে আমরা কখনো যাব না, আমরা এই ট্রেনিং এ আসি। ইয়ামচা বলে আমরা 24 ঘন্টা এই রুমের মধ্যে থাকবো আর ওই সায়ানদেরকে বিট করার চেষ্টা করব। দৃশ্য পাল্টে আমরা গোহানকে দেখি ও পিগোলোর সাথে ট্রেনিং করছিল। কি মনে করছো গোহান ছোট বাচ্চা পিগোলোর উপর দয়া দেখবে না? পিগোলোতে এই সুযোগে গোহানকে সেই রকম খেলাচ্ছিল। গোহান অভিযোগ করলে পিগোলো বলে তুমি লেজি, তুমি ঠিক মতো পারো না, আর তুমি কি করবে? আর গোকু ও তো এখনো দৌড়াই যাচ্ছিল, বেচার মনে হয় কিংকার ওখানে পৌঁছাতে পারবে। পিগোলো গোহানকে সেই রকম পেটাচ্ছিল। গোহান ব্যথায় কাঁদতে কাঁদতে বলে একটু কি ব্রেক নিয়ে যাবে না? কিন্তু পিগোলো ওকে সরাসরি মানা করে দেয়। গোহান বলে আমি তো লড়তেই পারছি না, কিন্তু তখনই ও লাভ দিয়ে উপরে চলে আসে আর হাসতে থাকে আর বলে আমি বোকা বানাইছি। কিন্তু আমরা দেখি যে পিগোলো ওর পিছনে এসে ওর মাথার উপরে 2 হাত দিয়ে ঘুষি মেরে দেয়। বেচারা গোহান সজরে নিচে এসে পড়ে। গোকুকে দেখি ও এখনো শুয়ে শুয়ে পাড়ি দিচ্ছিল ওই স্নেক ওয়ে। এইদিকে রাত হয়ে গেছিল, গোহান ঘুমাচ্ছিল। বেচারা তো রাতটাই শান্তি, ও স্বপ্নে দেখতে থাকে ও অনেক খাবার খাচ্ছে আর তখন রেডিস এসে ওর উপরে আক্রমণ করছে। তখনই গোহানের হঠাৎ ঘুম ভেঙে যায়। গোহানের ঘুম ভাঙতে ও উপরের দিকে তাকায়, ওখানে বড় এক চাঁদ উঠছিল। চাঁদ দেখতে ওর ভিতর থেকে অদ্ভুত রকমের এক এনার্জি বেরোতে শুরু করে, যেটা কিনা পিকোলো সেন্স করতে পেরে ওইদিকে ছুটে চলে আসে। দৃশ্য চেঞ্জ হয়ে আমরা একটা পট দেখি, এইটা আসলে গোকুর পট ছিল। ওইটা বলছিল ওয়েক আপ ক্যাকারট আর ডিস্ট্রয় করে দাও এই পৃথিবীকে। পিকোলো ওই সাইডে আসার পরে ও দেখতে পাই যে ওই তরলটা ওখানে পড়েছিল। তখন পিকোলোর পিছনে গোহান চলে আসে। গোহানকে দেখে খুবই রেগেছিল আর ওর কানে বারবার বাজছিল ওই পটের আওয়াজ ওয়েক আপ ক্যাকারট এন্ড ডিস্ট্রয় আর্থ। গোহানকে দেখে ও নিজের বসে ছিল না, ও পিকোলোর উপরে দমাদমে অ্যাটাক করতেই শুরু করে। পিকোলো বুঝতে পারছিল না কি হচ্ছে। এবার গোহানকে দেখে ও চাঁদের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, পিকোলোর পিছু পিছু যাচ্ছিল। পিকোলো গোহানকে ধরার জন্য ও নিজেকে স্প্লিট করে নেয় 2 ভাগে। তারপরে গোহানের সামনে চলে আসে। গোহান পিছাতে গেলে অন্য একটা পিকোলোর পিছনে চলে আসছিল। এইখানে ও খুবই হিংস্র হয়ে গেছিল, ও পিকোলোর উপরে অ্যাটাক করতে থাকে। তখনই পিকোলো খেয়াল করে যে গোহানের লেজ আবারও গজায় গেছে আর বোঝা যায় এই লেজের কারণে কোনো গন্ডগোল হচ্ছে, কিন্তু ও নিশ্চিন্ত ছিল যে চাঁদ আর নাই। তখন ও পিছনে ঘোরার চাঁদ দেখতে পায়। এইটা দেখে তো বিশ্বাসই হচ্ছিল না চাঁদ কিভাবে আসতে পারে, কারণ এর আগে তো ও চাঁদকে ডিস্ট্রয় করে দিছিল। তখনই গোহান অ্যাটাক করে পিকোলোকে নক আউট করে দেয়। 2টা পিকোলো একসাথে হয়ে যায় আর গোহানের উপরে ইলেকট্রিক
শক দিতে শুরু করে। কিন্তু আমরা দেখি যে গোহানের চোখ পড়ে যায় ওই চাঁদের দিকে, যার কারণে ও আবারও ওজার ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায়। তোমরা তো জানো ওজার ফর্মে একবার গেলে কতটা পাওয়ারফুল হয়ে যায়। সাথে সাথে গোহান লেজার বিম শুট করে দেয়, যার কারণে মাটির ভিতর থেকে লাভা বেরোতে থাকে। পিগলো তো এখানে খুবই জ্বালায় পড়ে গেছিল যে কি করবে এখন। এই জন্য ও ওই চারটাকে আবারও ব্লাস্ট করার চিন্তা ভাবনা করে এনার্জি বিম শুট করে, কিন্তু আমরা দেখি এই এনার্জি বিমটা চাঁদে আর পারা হয়ে যায়। ওর তো বিশ্বাস হচ্ছিল না এটা কিভাবে হতে পারে। তবে ওই চারটা ফ্লিকার করতে শুরু করে। পিগলো বুঝে যায় এটা কোনো রিয়েল না, এটা প্রজেকশন। এখন তোমরা বলবে এই প্রজেকশনটা কে করছে। এইদিকে আমরা কামে হতে দেখি মাস্টার ঋষিরা 7টা ড্রাগন বলই জোগাড় করে ফেলছিল। উলং আর বুলমা ঝড়গা করছিল। তখন আমরা দেখি মাস্টার ঋষি জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। বুলমা তখন ওখানে আসার ফলে ভালোই চাঁদ উঠছে। মাস্টার ঋষি বলে চাঁদ আছে কিন্তু চাঁদে আলো নাই, বুঝলাম না। এইদিকে আমরা দেখি গোহান একের পর এক পাওয়ারফুল অ্যাটাক করে যাচ্ছিল পিগলোর উপরে। পিগলো তখন ওর হাতেও এনার্জি জমা করে গোহানের উপর শুট করে, কিন্তু আমরা দেখি যে গোহানের ওজার ফোম ওটাকে ক্যাচ ধরে ফেলে। ওর তো এটাতে কিছু যাই আসে না। এখন তোমরা বলতে পারো যে এখানে মাস্টার ঋষি গোকুর ওজার ফোমকে আটকে দিয়েছিল, সেখানে পিগলো এত পাওয়ারফুল হওয়ার পরে আটকাতে পারছে না কেন? আসলে গোকুর ওজার ফর্মের থেকে গোহানের ওজার ফর্ম অনেক অনেক গুণ বেশি পাওয়ারফুল। পিগলো বলে এইবার সত্যি মনে হচ্ছে তুমি সাইয়ান গোহান। এইবার গোহান এসে পিগলোকে ধরে ফেলে। বেচারা পিগলো তো লড়তেই পারছিল না। গোহান তো ওকে তুলে তুলে আসছিল, মানে ও যতগুলো মার খাইছে ওগুলো বদলা দিচ্ছে মনে হয় মনে মনে। তবে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি যে এই গোহান কোনো এক সাইডে যাচ্ছিল। প্রথম দিকে ও চাঁদে আলোর দিকে ফলো করছিল, আর ফলো করতে করতে এই গর্তের ভিতরে চলে আসছে আর এখানকার মাটি তুলতে শুরু করে। পিগলো ওখানে আসতে দেখতে পায় গোকু শিপ, যেখান থেকে আওয়াজ আসছিল ওয়েকাক্কা কারোট আর ডিস্ট্রয় লাইফ ফোর্স। পিগলো বুঝে যায় এইটার থেকে হচ্ছে ওই চাঁদের আলোর প্রজেকশন হচ্ছে। পিগলো এবার ওই টেকনিক পারফর্ম করতে শুরু করে, যেই টেকনিক দিয়ে কিনা ও গোকু আর রেডিসকে টপকাইছিল। ওই লেজার বিম শুট করে ওই পটটাকে ওখানে ডিস্ট্রয় করে দেয়, আর সাথে সাথে গোহান আবার নর্মাল হয়ে যায়। পিগলো বলে যত নষ্টের মূল ওই লেজ, এই বলে ও আবার ওই লেজটাকে ছিঁড়ে ফেলে আর বলে এইটা তোমার জন্য ভালো। এই দিয়ে আমরা গোকুকে দেখে ও গড়াগড়ি পারতে পারতে দেখে যে সাপের লেজ দেখা যাচ্ছে, মানে এই রাস্তার লেজ দেখা যাচ্ছে, যেটা দেখে তো খুবই খুশি হয়ে যায়। ও তখন স্লাইড কাটিয়ে ওই লেজের মধ্যে চলে আসে। তখন ও নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু নিজেকে কোনোভাবে ধরে ফেলে আর চিন্তা করে আরে নিচে তো কিছুই নাই, ফাঁকা। কিন্তু উপরে তাকালে দেখতে পাই একটা ছোট্ট প্ল্যানেট। ওই এবার ওখানে চলে আসে। এইখানে এই ছোট্ট প্ল্যানেট আমরা একটা ঘর দেখতে পাই আর কিছু গাড়ি। গোকু উড়ছিল, কিন্তু হঠাৎ করে ওকে একটা আকর্ষণ টেনে নেয়। ও ধবাস করে সে মাটিতে পড়ে। গোকু ওঠার চেষ্টা করলে দেখেছে ওর উঠতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু অনেক কষ্টে হাঁটুর বলে দাঁড়িয়ে ও সামনে এগোতে শুরু করে। ঘরের দিকে এগোতে এগোতে তখন ওর টেবিলের দিকে খাবার দেখতে পায়, এই জন্য ও ঘরের দিক যাবে। ও এবার ওখানে থাকা খাবার মানে ওই ফল পাড়তে গাছে ওঠে, কিন্তু বেচারা ভাগ্য এতই খারাপ ছিল যে ওখানকার গ্র্যাভিটির কারণে নিচে পড়ে যায়। তখন ওর সামনে একটা বান্দর চলে আসে। গোকু মনে মনে বলে আমি চিন্তা করিনি এই মার্শাল আর্ট মাস্টার হতে পারে। এবার ও বলতে শুরু করে এক্সকিউজ মি কিংকাই, আমার নাম হলো গোকু, আমি আপনাকে এখানে ট্রেনিং নিতে আসছি, আশা করি আপনি আমাকে ট্রেনিং দিবেন। কিন্তু আমরা দেখি যে এই বান্দর কিছুই বলে না, এটাকে শিম্পাঞ্জি বলা যায়। আমরা দেখি ওই বান্দরটা এই গাছে উঠে ফল পারে। এটা দেখি গোকু বলে এরপরে তো গ্র্যাভিটি কোনো প্রভাবই পড়ছে না, কিন্তু তখনই ওর খাবার থেকে মুখ থেকে লাল পড়তে শুরু করে। দয়া করে ওই বান্দরটা গোকে একটা ফল দেয়, কিন্তু ওই ফলটা উপর থেকে বুলেটের গতিতে নিচে পড়ে, যেটা দেখে তো গোকু টাসকে খেয়ে গেছিল। ফল যেখানে পড়ছিল ওই জায়গাটায় গর্ত হয়ে গেছিল। গোকু বলে আমি এরকম কোনোদিন দেখিনি। যেহেতু গোকুর খিদা লাগছিল তাই গোকু আবারও রিকোয়েস্ট করে বান্দরটার কাছে, কিংকাই আপনি কি আরো একবার দিবেন, আমি আর এবার মিস করবো না। ওই বান্দরটা আরেকটা ফল নিচে ফেলে দেয়। গোকু এটাকে ধরে ফেলে, কিন্তু ওর হাত মারতে গেতে যায়, কিন্তু কোন রকমে ওই ফলটাকে তুলে খেয়ে ফেলে আর বলে সরি কিংকাই আমার ব্যবহারের জন্য, কিন্তু আমাকে আপনি শিখান। আমরা থেকে এই বান্দরটা অদ্ভুত নাচ করতে শুরু করে। তখন গোকু বলে এই গ্র্যাভিটির মধ্যে এইভাবে নাচ করা তো খুবই কঠিন ব্যাপার। এই জন্য গোকু এই বান্দরটা নকল করতে শুরু করে দেয় আর বান্দরটার মতো চিল্লাতে থাকে। হো 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 হো। তখনই কারো আওয়াজ শুনতে ওই অদ্ভুত লোকটা জিজ্ঞেস করে আরে তুমি কে? তখন গোকু প্রশ্ন করে আপনি কিরা? তো এই অদ্ভুত লোকটা বলে একবার গেস করো আমি কে বলো। তখন ওই অদ্ভুত লোকটা বলে আমি হলাম কিংকাই। যে শুরুতে গোকু টাসকি খেয়ে যায়, আরে এতক্ষণ তাহলে কার পিছনে ঘুরলাম? কিংকাই কি বলে ওই পিছনে ওইটা কিরা? তখন কিংকাই উত্তর দেয় ওইটা আমার ফেভারিট মাংকি, ওর নাম বাবল। গোকু এর মাথা নাড়তে বলে ও একটু অদ্ভুত তাই না? তখন কিংকাই বলে কি তোমার বন্ধু বাবল রে অদ্ভুত বললে? হ্যাঁ বলতে গেলে সব কাইরা অদ্ভুতই বলে। এবার কিংকাই বলে আচ্ছা আমি তোমাকে একটা জোক শুনাই। কিংকাই এখানে গোকুর উপর ইমপ্রেস যে এখানে আসতে পারছে। এইবার কিংকাই গোকুকে একটা সিলি জোক শোনাইতে থাকে, যেটাতে তিনি নিজের জোকে হাসতে থাকে। বেচারা গোকু তো পড়ছিল বিপদে, কি বলবে কিছু বুঝতে পারছিল না। কি বলবে বুঝতে না পেরে বলে গুড ওয়ান। এইটা শুনে তো কিংকাইয়ের মাথায় এসে আকাশ ভেঙে পড়ে আর বলে তোমার তো বলার কথা ছিল যে ওইটা কিরা, তুমি তা না বলে কি বলতেছো? গোকু তখন মাপচে বলে হ্যাঁ ওইটা কিরা? গোকু তখন মাপচে বলে হ্যাঁ আমি জানি, কিন্তু এখানে আমি আসছি আপনার কাছে ট্রেনিং নিতে। কিংকাই তো বলে কি ট্রেনিং দিব? তুমি আমার জোকে হাসাওনি আর তাওয়াতে আমাকে ভালো জোক শোনাওনি, কে জন্য আমি ট্রেনিং দিব? বলে যাও এই কথা। কিংকাইয়ের কথা শোনার সাথে সাথে গোকু হাসতে শুরু করে দেয়, বলে অনেক ভালো জোক ছিল স্যার, আমার তো হাসি থামতেছেই না। গোকুর হাসি দেখে কিংকাইয়ের একটু বোনটা গলে আর বলে আচ্ছা আমি একটু ভাবতেছি, তোমাকে আমি ট্রেনিং দিব। গোকু বলে সত্যি? তখন কিংকাই বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমাকে একটা টেস্টে পাস হওয়া লাগবে।
গোকু বলে শিওর, যে কোনো কিছু দিন। তখন কিংকাই গোকে বলে আমাকে হাসাও, তাহলে আমি তোমাকে ট্রেনিং দিব, আর মনে রাখবো ওটা যেন হাসির হয়, না হলে কিন্তু ট্রেনিং দিব না। এটা শুনে গোকু বলে আরে কি বলতেছেন, আমি তো কোনো কমেডিয়ান না যে আপনাকে হাসাবো। কিংকাই বলে যা হয়ে যাক, তুমি আমাকে জোক শোনাবে, আর আমি তোমার জন্য ওয়েট করতেছি, তুমি সময় নিয়ে বলো। গোকু ভাবতে থাকে ক্রেডিটের টাকলা নিয়ে জোক বলবে নাকি আবার। কিংকাই বলে তাড়াতাড়ি করো, আর না হলে গিভ আপ করে এখান থেকে বাড়ি চলে যাও। গোকু অনেকক্ষণ ভাবার পরে অনেক কষ্ট বলে মুরগি রাস্তা পার হচ্ছে, আর গেস করো কিংকাই এটা খুবই ভালো লাগে, উনি তার মুসকে আসতে শুরু করে। গোকু আবার একটা জোক বলে ওই জায়গাটা অনেক দূর উড়ে যাওয়ার জন্য। এইরকম ভাবে গোকু উল্টা পাল্টা সব জোক বলতেছিল, আর কিংকাই এমন মানুষ যে গোকুর জোকে হাসতে শুরু করে। গোকু বলে আমি পেরে গেছি, আপনি হাসতেছেন। আমরা তো কিংকাই এই উল্টা পাল্টা জোক শোনার পরে সেরকম হাসে দিচ্ছে। এবার কিংকাই গোকুর কমেডির প্রশংসা করে। তখন গোকু বলে আরে কিংকাই, আমি এখানে আপনার কাছে ট্রেনিং করতে আসছি, তো ট্রেনিং শুরু করেন। তখন কিংকাই বলে ও তাই নাকি, তো দেখাও তুমি কতটা পাওয়ারফুল। এই বলে ফাইটিং পজিশনে চলে আসে। গোকু এটা দেখার পর নিজেও ফাইটিং পজিশনে চলে যায়। তোমরা অনেকে কনফিউজ আছে যে এই কিংকাই আসলে কে, বা এই কাই সিস্টেমটাই কেমন। তোমরা পৃথিবীর গার্ডিয়ান লর্ড কামিকে দেখছো, যিনি কিনা পৃথিবীর খেয়াল রাখেন, আর পরে কিং ইয়ামা উনি হচ্ছে মৃত সোলদেরকে হেল কিংবা হ্যাভেনে পাঠায়। আর তাছাড়া এখানে অনেক ধরনের কাই আছে, আর যাতে কিনা সবাই আলাদা আলাদা ধরনের কাজ আছে, আর তাদের মধ্যে একজন কাই হলো কিং কাই, যার কাছে কিনা গোকু ট্রেনিং করতে যাচ্ছে। তো আশা করি তোমাদেরকে আমি ড্রাগন বলে কাই সিস্টেমটা বোঝাতে পেরেছি। হঠাৎ করে গোকু চমকে যায়। কিংকাই জিজ্ঞেস করে কি হলো। তখন গোকু বলে এই জায়গায় গ্র্যাভিটিটা অনেক বেশি, এখন মনে হচ্ছে আমি এটাতে ইউজ টু হয়ে যাচ্ছি। কিংকাই বলে এইটা সম্ভবত সবসময় হয় না, আর তুমি তো আর্ট থেকে আসছিলে তাই না। গোকু বলে হ্যাঁ। কিংকাই বলে এইটা সারপ্রাইজের বিষয় যে তুমি এখানে চলাফেরা করতে পারছো। এই যে এই প্ল্যানেটটা দেখছো এটা ছোট হলেও পৃথিবীর গ্র্যাভিটি থেকে 10 গুণ বেশি গ্র্যাভিটি এখানে। মানে তোমাদেরকে বোঝাই দিই, তোমার ওজন যদি পৃথিবীতে 50 কেজি হয় তাহলে ওই জায়গায় হয়ে যাবে 500 কেজি। এবার তাহলে ধরে নাও গোকুর তাহলে কতটা কষ্ট লাগছে। এইটাই হলো 10 টাইম গ্র্যাভিটি। কিংকে এবার গোকুকে লাভ দিতে বলে, যতটুকু লাভ দিতে পারবে। গোকু লাভ দিলে বেশি দূর উঠতে পারে না, ধপাস করে মাটিতে এসে পড়ে। গোকু বলে কি লজ্জার বিষয়, আমি অট্টুক উঠলাম। কিন্তু আমরা দেখি কিংকাই মনে মনে ভাবতেছিল ও 10 টাইম গ্র্যাভিটি হওয়ার পর এত দূর লাভ দিল, এটা তো ভালো ইমপ্রেসিভ, কারণ অনেকেই এখানে চলাফেরাই করতে পারে না, বিশেষ করে ওর বাড়ি পৃথিবীতে হওয়ার পরেও। কিংকাই বলে তো আমাদের ট্রেনিং শুরু হতে যাচ্ছে, তো তোমার কাছে কতটুকু টাইম আছে। গোকু তখন কিংকাইকে এক্সপ্লেন করে যে দুইজন সাইয়ান ওয়ারিয়ার আসছে আর্থকে অ্যাটাক করতে, তাই গোকু নিজের পৃথিবীকে বাঁচানোর জন্য এখানে ট্রেনিং করতে আসছে, না হলে ওরা গোকুর ফ্যামিলিকে শেষ করে দিবে। কিংকাই তখন বলে সাইয়ান ওরা তো সবচেয়ে হিংস্র একটা জাতি, ওরা কখনো শান্তভাবে থাকে না। কিংকাই বলে আচ্ছা আমি দেখছি ওরা এক্স্যাক্ট কোন ডেটে এই পৃথিবীতে আসবে। এই বলে উনি দেখতে শুরু করেন। আমরা দেখি ওনার এন্টিনা, কিংকের মাথার উপরে যে দুইটা সিংহের মতো দেখছে এটা এন্টিনার মতন কাজ করে, আর উনি হচ্ছে ওই দুই সাইয়ান মানে ভিজিটার নাপ্পাকে দেখতে পাই। উনি তখন গোকুকে বলে ওরা 88 দিনের মধ্যে চলে আসবে পৃথিবীতে। এটা শুনে গোকুর মাথা আকাশ ভেঙে পড়ে, কি আপনি তো দেখছি সত্যি অসাধারণ। তখন কিংকাই বলে হ্যাঁ আমি তো অসাধারণ। এই বলে আবার হাসতে শুরু করে, মানে উনি এটা যোগ ধরে নিয়েছিলেন। কিংকে মনে মনে বলে এই বেচারা এই ছেলেটা কিছু জানে না, ও কোন পর্যায়ে আছে। উনি তখন গোকুকে বলে তুমি তোমার ট্রেনিং এর কথা ভুলে গেছো তাই না। এটা শুনে গোকু হাসতে শুরু করে, মানে সিরিয়াসলি সত্যি কারে ইমপ্রেস করতে গেলে তার প্রতিটা কথাই মানে চলা লাগে। গোকু এবার সিরিয়াস হয়ে বলে কিংকে আমাকে তাড়াতাড়ি ট্রেনিং দিন, আমার হাতে বেশি সময় নেই। তখন কিংকেই বলে 88 দিনের মধ্যে তুমি কখনোই ট্রেনিং কমপ্লিট করতেই পারবে না, আর এই সময়টা তোমাকে একদম কড়া ট্রেনিং মানে দিনরাত ট্রেনিং করে যেতে হবে। তখন গোকু বলে আপনি কি সত্যি আমাকে এত দিনের মধ্যে ট্রেনিং দিতে পারবেন না। তখন গোকু বলে আপনার কথা কি সত্যি, আর তা বাদে। তখন কিংকাই বলে আর তুমি এই 88 দিনে যে এরকম ট্রেনিং করবে ওইটা পৃথিবীর ওখানকার 1000 দিনের ট্রেনিং এর সমান হবে। যেটা শুনে গোকু খুশি হয়ে যায়। কিংকাই এবার গোকুকে আরো খোলাসা করে বলে, কিংকাই বলে একটা জিনিস মাথা রাখবা, তুমি এখানে ট্রেনিং করবা, তারপরে এটার কোনো গ্যারান্টি নেই যে তুমি উইন হবা। ওরা ইউনিভার্সের মধ্যে অনেক পাওয়ারফুল একটা লোক, এমনকি ওই দুইজন আমার থেকে অনেক বেশি স্ট্রং। এইটা শুনে তো গোকু চমকে যায়। তখন কিংকাই বলে হ্যাঁ তোমাকে আমার থেকেও স্ট্রং হওয়া লাগবে ওদের দুজনকে হারাতে হলে। গোকু তো টাস্কি খেয়েছিল। তখন কিংকাই বলে চলো তাহলে আমাদের ট্রেনিং শুরু করা যায়। উনি তখন ডাক দেয় বাবলকে। এইবার উনি গোকুকে বলে বাবল এখানে থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে, তাই তোমাকে এখন বাবলকে ধরে দেখাতে হবে। গোকু বলে কি বললেন, আমাকে ওই বান্দরকে ধরা লাগবে। কিংকাই বলে হ্যাঁ ও এখানে অভ্যস্ত, তবে তুমি নাই, তোমার এটাতে খুবই অনেক কষ্ট হবে। এবার তিনি শুরু করে দেন। সাথে বাবল দৌড়াতে শুরু করে, মানে স্লোই হাঁটতেছিল, কিন্তু গোকু বেচার তো হাঁটতেই খুবই কষ্ট হচ্ছিল। কিছু দূর আগানোর পরে ও তার নড়তেই পারছিল না। এবার ওর ভারী কাপড় চোপড়গুলো খুলতে শুরু করে, যেটা দেখে কিংকাই বলে হ্যাঁ খুব ভালো বুদ্ধি, নিজে ওয়েট এখানে কমাইলে তোমারই সুবিধা হবে। গোকুর ভারী কাপড় চোপড়গুলো খোলার পরে গোকু একটু ফাস্ট হচ্ছিল, ও দৌড়ে আসতে শুরু করে বাবলের দিকে। বাবল এবার ওই স্পিড বাড়িয়ে দেয় নিজের, কিন্তু তারপরে গোকু দৌড়াতে খুবই কষ্ট হচ্ছিল। গোকু বাবলকে একদম ধরেই ফেলেছিল। তখনই বাবল এমন স্পিডে দৌড়ায় যে গোকু আর ওর নাগালি পায় না। বেচারা মাটিতে পড়ে যার বলে ও অনেক ফাস্ট, আমি কিভাবে ধরবো ওরে। কিংকে হাসে আর
আর বলে গিভ আপ করে ফেলো তুমি। গোকু বলে আমি জানতাম না এই ট্রেনিংটা এতটা কষ্টের হবে, আমি বুঝতে পারছি না আমি কখনো ওকে ধরতে পারবো কিনা। তখনই গোকুর খিদা লেগে যায়। আমি স্নেক হয়ে আসার সময় রাজকুমারের ওখানে ছাড়া আর কিছুই খাইনি এখন পর্যন্ত। তো কিংকে আপনার এখানে কি খাবার আছে? কিংকে বলে হ্যাঁ আমি রান্না করতে পারি, তো আসো খাওয়াই। গোকু দেখে এবার গদগদ করে কিংকার খাবার খাচ্ছিল আর কিংকে রান্না করতেছিল। বেচারা তো কিংকে সব খাবার খেয়ে ফেলে, যেটা কিংকে বলে আরে এটা তো শেষ ব্যাচই ছিল, এটাও খেয়ে ফেললে। উনি তো অবাক ছিলেন যে গোকু এত বড় খাদক। গোকু বলে আরে এইটা খালে তো গ্যাস হবে, যেটা শুনে কিংকে আবার হাসতে শুরু করে। মানে গোকু সব কথা যোগ ভেবে নেই। গোকুকে দেখে ও খেয়ে দিয়ে ঢেকট তুলে আর বলে যাক পেট তো ফুল হইলো। তখন কিংকে বলে তোমার তো দেখছি ম্যানারই নাই, কিভাবে কথা বলতে হয়। এবার গোকু বলে কিংকে আমার হয়ে গেছে, তো চলুন আবার শুরু করা যাক। কিংকে বাউলকে রেডি হতে বলে আর তার সাথে গোকু বলে তুমি এখানে ট্রেনিং করে নিজের সমালোচনা না করে আমার সাথে অনেক ইন্টারেস্টিং কাজ করতে পারো। এই বলে উনি ম্যাগনিফাই গ্লাস দিয়ে ঘাসের ভিতর দেখে আর গাছের মাথায় উঠে যায় আর বলে আকাশ দেখতে পারো আর অথবা ইস্যু করার কম্পিটিশন করতে পারো, কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি ড্রাইভিং করতে। মানে এই ছোট্ট প্ল্যানেটে গাড়ি চালাতে ভালো লাগে কিংকের। উনি তখন নিজের প্ল্যানেটে গোল গোল হ্যাশ করতে শুরু করে। গোকু তো কি বলবে কিছুই বুঝতে পারছিল না। কিংকে এবার বলে তো চলো তোমার ট্রেনিং শুরু করা যাক। গোকু বলে হ্যাঁ আমি এবার ওকে ধরেই ছাড়বো। এইবার গোকু দৌড়ে ধরতেই যাবে, তখন কিংকে বলে তোমার ট্রেনিং আরো ইফেক্টিভ হবে যখন তুমি ওই বাড়ি জামা কাপড়গুলো আবার পরে ফেলবে যেগুলো কিনা একটু আগে খুললে। গোকুর তো এটা শুনে মাথা নষ্ট হয়ে যায়। ও বলে কিন্তু আমি ওইগুলা পরে তো দৌড়াতে পারবো না আর ও তো আরোই ধরতে পারবো না। তখন কিংকে বলে তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে, ওই দুটো সায়ান যে প্ল্যানেটে থাকে ওদের প্ল্যানেটের গ্র্যাভিটি আর এই প্ল্যানেটের গ্র্যাভিটি একদম সেম, মানে 10 টাইম গ্র্যাভিটি। যেটা শুনে গোকু শকড হয়ে যায়। কিংকে বলতে শুরু করে এখন বুঝতে পারলে ওরা কেন এত পাওয়ারফুল। আর তাছাড়া ওইসব সায়ানরা জন্মগ্রহণ করে একটা ইউনিক অ্যাবিলিটি নিয়ে, যেটাতে ওরা খুব ভালো ফাইট করতে পারে। বলতে পারো ওদের কাছে 6th সেন্সও আছে। তখন গোকু বলে ওঠে আরে চিন্তা করেন না আমিও তো একটা সায়ান, এই বলে আবার দৌড়াতে শুরু করে। এইটা শুনে কিংকে তো অবাক হয়ে যায়। কি এইদিকে আমরা দেখি যে পিকোলো আর গোহান ট্রেনিং করতেছিল। গোহানকে পিকোলোকে এক ঘুষি মারে চলে নিছে। পিকোলো নিজের গাল নেড়ে বলে ও তুমি স্ট্রং হয়ে গেছো, এই বলে নিজের পুরো শক্তিতে গোহানের চলে এক ঘুষি মেরে দেয় আর বলে আমার থেকে তো আর বেশি স্ট্রং হওনি। গোহান সোজা নিচে নদীতে গিয়ে পড়ে। বেচারা পানিতে ভেসে যাচ্ছিল। তখন পিকোলোর সামনে আসে। গোহান সাহায্য চায় যে আমাকে বাঁচান। পিকোলো গোহানকে তোলার বলে এত কিছু আশা করো না, এই বলে তোমার তুমি মেরে আবার ওর পানিতে ফেলে দেয়। গোহান অন্য পাড় ধরে বেঁচে যায়। পিকোলোকে দেখে ও মনে মনে বলে যখন চাঁদ থাকে তুমি নিজে ফুল পটেনশিয়ালে তখন লড়তে পারো। এইদিকে রাত হয়ে যায়। গোহানকে দেখে ওর অবস্থা পুরোই খারাপ, মার খাওয়ার কারণে ওর মুখ চোখ সব ফুলে গেছে। পিকোলো বলে যাক এই 6 মাস ট্রেনিং করার পরে এখন আর ক্রাই বেবি নাই তুমি। গোহান এর পিকোলোকে প্রশ্ন করে পিকোলো আপনি কি সত্যি অনেক আগে আমার বাবার সাথে লড়ছিলেন? পিকোলো তখন ওকে জানায় হ্যাঁ কিন্তু এখন ওই ফাইট শেষ হয়নি, আমি এখন প্রথমে ওই দুইটা সায়ানগের হিসাব দেখবো, তারপরে তোমার বাপের হিসাব আসবে। গোহান তখন বলে আমার বাবার সাথে এখন আর তোমার ফাইট করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি তো দেখতে পাচ্ছি তুমি চেঞ্জ হয়ে গেছো, কারণ তুমি তার আগের মতন আর খারাপ নাই। যেটা শুনে পিকোলো একটু খেপে যায়। তখন গোহান বলে আমরা তো এখন ফ্যামিলি, তুমি তো আমার একটা বিগ গ্রিন আঙ্কেল হয়ে গেছো। যেটা শুনে পিকোলো একটু কেমন যেন লাগে। ও বলে বেশি বাড়াবাড়ি না করে দেখ ঘুমাও। গোহান ভয় পেয়ে ঘুমাতে চলে যায়। এরপরে অনেকক্ষণ পরে গোহান ঘুমিয়ে গেছে আর পিকোলো বলছিল বিগ গ্রিন আঙ্কেল কি ফালতু একটা জিনিস। আর ভিডিও শুরুতে তোমরা যে বিজ্ঞাপনটা দেখছো তোমরা ভুলে ওটাতে যাবা না, আমি তোমাদেরকে মানা করে দিলাম কারণ ওইটা ভালো না। এইদিকে আমরা কিংকাইয়ের প্ল্যানেট দেখি 3 সপ্তাহ পার হয়ে গেছে আর গোকু এখনো ট্রেনিং করে যাচ্ছে। কিংকাইকে দেখি উনি খুব আরামে স্ন্যাক খাচ্ছিল আর হাসতেছিল। আমরা দেখি গোকুর স্পিড আগে থেকে অনেক বেড়ে গেছিল, তবে এখনো ও বাবলকে ধরতে পারেনি। কিংকাই গোকুকে ডাকে খাওয়ার জন্য, কিন্তু গোকু মানা করে দেয়। সিরিয়াসলি খাদক গোকু খাবার খাইলো না। গোকু বাবলকে ধরার জন্য পুরো আইল্যান্ড চক্কর লাগাচ্ছিল। তখনই বাবল একটা কলার চোষে উঠিয়ে নেয় আর গোকু যখনই ধরতে যাবে তখন ওখান থেকে পালিয়ে যায়। তবে এবারে আমরা দেখি বাবল কলার চোষাটা ফেলে দেয় গোকুর রাস্তাতে, যার কারণে বেচার গোকু ওটাতে পা দিয়ে আছাড় খায়। গোকু বলে আরে হারামজাদা আমার সাথে শয়তানি। আমরা দেখি ওরা দৌড়াতে দৌড়াতে কিংকায়ের উপর দিয়ে দৌড়াচ্ছিল। কিংকায় তো চিল্লায় ওঠে আরে আমার উপর দিকে, আমাকে তো তোমাদের সম্মান দেওয়া উচিত। কিন্তু কে শুনে কার কথা? গোকু তো ব্যস্ত ছিল বাবলকে ধরার জন্য। এরপর ওরা একটা গাছে উঠে পড়ে, কিন্তু তখনই গোকু একটা ছোট্ট চিকন ডালে হাত দিলে ওটা ভেঙে ও নিচে পড়ে যায়। গোকু বলে আরে ওই বান্দরটা আমার নিয়ে মজা উড়াচ্ছে, দাঁড়া বাবল আমি আসতেছি। এই বলে আবারও তাড়তে শুরু করে বাবল রে। কিন্তু বাবলের স্পিড এতটাই ছিল যে অবশ্যই গোকু ওখানে হাঁপায় পড়ে যায়। তবে গোকুর মাথায় একটা বুদ্ধি আসলে ও উল্টোর দিকে চলে যায়। বাবল দেখে যে গোকু উল্টো দিক থেকে ঘুরে আসছে। বেচারা তখনই তাড়াতাড়ি করে অন্যদিকে পালাতে শুরু করে। গোকু এরকম করে বুদ্ধি করে বারবার রাস্তা বদলায় ওকে ধরার চেষ্টা করে। কখনো ঘরের পিছনে লুকাচ্ছিল তো কখনো গাছের পিছনে। এই রাতে সবচেয়ে বিপদে পড়ে যায় বাবল, কারণ ও যেখানে যাচ্ছিল গোকুর সামনে চলে আসছিল। অবশেষে ও একটা গাছের উপরে চলে আসে আর দেখতে দেখে গোকু কই গেল আর দেখে যে গোকু আশেপাশে দেখা যাচ্ছে না, তাই ও গাছ থেকে নেমে পড়ে। আর গাছ থেকে নেমে পড়ে একটু বিশ্রাম নিচ্ছিল। তখনই গোকু বলে হেই বাবল, যেটাতে বাবল চমকায় ওঠে। তখন আমরা দেখি গোকু উপরে গাছ থেকে বেরিয়ে আসে আর ওকে আবারও তাড়া করতে শুরু করে। আমরা দেখি বাবলকে অনেক তাড়া
করার পরে ফাইনালি গোকু বাবলকে ধরে ফেলে আর ধরার আনন্দে এক লাফ দেয়। ও আগের থেকে অনেক উস্তাতে লাফ দিতে পারছিল। জিরে থেকে কিংকে ওর উপরে ইমপ্রেস হয়ে যায় আর বলে এত কম সময়ে ও গ্র্যাভিটিতে অভ্যস্ত হয়ে যাবে কি জানতো, তার মানে ও আমার ট্রেনিং এর জন্য যোগ্য। আর ফাইনালি এমন কাউকে পেলাম যে কিনা সায়ানদেরকে আটকাতে পারবে। তবে ওই সায়ানদের আসতে আর কিন্তু বেশি সময় নেই, 2 মাসের মতন সময় আছে। আর কিন্তু গোকু তো এখন পর্যন্ত তেমন কোনো কিছু শিখলোই না। গোকু কি সময় মতো ট্রেনিং কমপ্লিট করতে পারবে? গোকু ট্রেনিং এর প্রথম ধাপ কমপ্লিট করে ফেলে বাবলকে ধরার মাধ্যমে। আর কথা মতো কিংকা এইবার গোকুর পরবর্তী ট্রেনিং এর ধাপ শুরু করতে যাবে। তখনই আমরা দেখি যে কিংকা এমন জোরে চিল্লায় উঠে যায় গোকুর কানমান ঝালাপালা হয়ে যায়। আর ওইটা শখেও সেই জোরে দিক দিয়ে চলে যায়। গোকু কিংকাকে জিজ্ঞেস করে আপনি কি করলেন? তখনই আমরা দেখি যে ওই শকপটা ঘুরে আবার গোকুর দিক দিয়ে চলে যায়। কিংকে তখন বলে এটা লং ডিস্টেন্স কোড, আর এই বলে হাসতে শুরু করে দেন। গোকু তো কিছুই বুঝতে পারছিল না। তখনই আমরা দেখি যে লাইটের স্পিডে কেউ একজন ধপ করে ওখানে চলে আসে, যার কারণে গোকু ওখানে সিটকে পড়ে যায়। গোকুর তো বিশ্বাস হচ্ছিল না এটা কোনো মার্শাল আর্ট মাস্টার হবে। কি করে গেকারি তো গোকুর উপর এটা নিয়ে খেপে যায় আর বলে আমি কিংকের মোস্ট অ্যাটেন্ডেড মার্শাল আর্ট মাস্টার। গোকু বলে এটারে তো দেখছে ঘাস ফড়িং এর মতন দেখতে লাগছে। যেটা শুনে কিংকে আবার হাসতে শুরু করে। তখন ওই জিনিসটাও গোকুকে জানায় ওর নাম হলো গেগারি। গেগারি তো গোকুকে বেইজ্জতি করতেছিল, গোকু কম ছাড়ে না। তখন কিংকাই গোকুকে জানায় যে গেগারি হলো গোকুর নেক্সট টাস্ক। গোকু কিংকাকে বলে আমি তো মনে করেছিলাম আপনি আমাকে পার্সোনালি শেখাবেন। এইটা শুনে তো গেগারি খেপে যায়, বলে এই বদমাশকে আমার সামনে কেন নিয়ে আসছেন, আমি একে ট্রেনিং দিতে পারবো না। কিন্তু কিংকাই গেগারি কোনো কথা না শুনে একটা বোর হাতুড়ি নিয়ে আসে, যেটা দেখে তো গেগারি অবস্থা খারাপ হয়ে গেছিল। তখন উনি ওটাকে গোকুকে দেয়, কিন্তু গোকু ধরতে ওটা মাটিতে ধপাস করে পড়ে যায়, কারণ এটা অনেক ভারী ছিল। আর গোকুকে জানিয়ে দেয় যে গোকু যদি এই হাতুড়ি দিয়ে গেগারিকে হিট করতে পারে তাহলে কিংকাই এবার নিজে পার্সোনালি গোকুকে শেখাবে। গোকু খুশি হচ্ছিল। তখন গেগারি বলে এত তাড়াতাড়ি না। এইবার গেগারি অনেক স্পিডে মনে করে সাউন্ডের ওয়েভে হচ্ছে ছুটতে শুরু করে দেয় আর উল্টে এসে গোকুকে হিট করতেছিল। গোকু তো গেগারিকে ধরা দূরের কথা, ওই হাতুড়িটাকেও ঠিক মতো না আনতে পারছিল না। কিংকে ঘরের ভিতরে গিয়ে চা খাইতে শুরু করে। তখনই উনি বাইরে ভাঙার আওয়াজ শুনতে পেয়ে বাইরে এসে দেখে ওনার প্রিয় গাড়িটার কাজটা গোকু ভেঙে ফেলছে। সেটা দেখে তো কিংকের মাথা খারাপ হয়ে যায়। কিন্তু কাজ ভাঙা কি শেষ ছিল না, গোকু একের পর এক গাড়ির উপরে অত্যাচার করেই যাচ্ছিল আর তার সাথে ছোট প্ল্যানের অবস্থা খারাপ করতেছিল। এইদিকে আমরা দেখি পিকোলো গোহানকে পুশ করার ব্যস্ত ছিল। আমরা দেখি গোহান অনেকটা ইমপ্রুভ করে ফেলছিল। ও এখন পিকোলো অ্যাটাকগুলো ঠিক মতো ডজ করতে পারে, যেটা দেখে পিকোলো হাসে আর বলে তুমি বুঝে গেছো কিভাবে পাঞ্চ আর কিক ডজ করতে হয়। আর এই বলে গোহানের উপর সরাসরি ব্লাশ করে দেয়, মানে গোহানকে শান্তি মতন থাকতে দেবে না। গোহান পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, পিকোলো এসে ওর পায়ের পরে আরো জোরে জোরে পাড়া দিতে শুরু করে। বেচারা গোহান নিচে পড়ে যায়। গোহানের ট্রেনিং এখানে অনেক কঠিন ছিল, ও যে কিভাবে সার্ভাইভ করতেছে ওই নিজেই জানে। গোহান পড়ে যাওয়ার পর এইভাবে হাঁপাতে থেকে পিকোলো বসে পড়ে আর চিন্তা করতে থাকে এইভাবে ট্রেনিং চলতে থাকলে কখনোই আমরা ওই সায়ানদের মোকাবেলা করতেই পারবো না। কিন্তু তখনই আমরা দেখি গোহান ওই পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করে, কিন্তু আবারও নিচে পড়ে যায়। বাধ্য হয়ে এবার গোহান পিকোলোকে বলতে শুরু করে পিকোলো আমি এখানে আটকে গেছি, প্লিজ আমাকে উপরে তুলে আনো। কিন্তু পিকোলো শুনেও না শোনা ভান করতেছিল। এইদিকে আমরা লুক আউটে দেখতে পাই আমাদের জি ফাইটাররা ওদের হার্ড ট্রেনিং করছিল। আগের থেকে এখন ওরা অনেক ইমপ্রুভ করে ফেলছিল। এরাও গোকুর মতন সেইও হাড়ি জামা পরে ট্রেনিং করতেছিল একে অপরের সাথে। এইখানে সবচেয়ে মজার ট্রেনিংটা লাগে হচ্ছে ক্রিন আর ইয়াজিরুবির মধ্যে। ইয়াজিরুবি তো কুস্তি খেলে ক্রেনকে ফেলে দিয়ে ওর পাশায় কামড় ধরে, বেচার ক্রিলের তো চিল্লাতে শুরু করে দেয়। এইদিকে আমরা কিংকাই প্ল্যানেট দেখি, ওখানকার পুরো অবস্থা খারাপ। কিংকাই এবার বলে সবাই থামো, এখন খাবারের সময় হয়ে গেছে। জেনে শুনে গোকু খুশি হয়ে যায়, কিন্তু মন ভেঙে যায় গেগারে। গোকু খাইলে আবার স্ট্যামিনা বেড়ে যাবে। গোকু খাবার খাচ্ছিল, তখন কিংকাই জানেন যে সায়ানরা অনেক ফাস্ট, যেটা গোকু এখনো অ্যাচিভ করতে পারেনি। এটা শুনে গোকু কিংকাইকে জিজ্ঞেস করে আপনি সায়ানদের ব্যাপারে কি কি জানেন। গেগারি তো গোকুর রুডনেস দেখে খেপে যায় আর বলে কি বললে? কিংকাইয়ের কাছে সব ইনফরমেশন থাকে, বুঝেছো? কিংকাই এবার গোকুকে জিজ্ঞেস করে ও তুমি তো বলছিলে তোমরা দুজনের সায়ান, তাই না? গোকু তখন কিংকাইকে খুলে বলে কিভাবে ওকে ছোটবেলায় পাঠানো হয়েছিল পৃথিবীতে। এর কারণে সে সায়ানদের ব্যাপারে তেমন কিছু জানে না। কিংকাই বলে আচ্ছা আমি তোমাকে সায়ানদের ব্যাপারে সব বলছি। এই জন্য গোকু কিংকাইকে একটা চেয়ার এনে দেয়। উনি বলতে শুরু করে অনেক সময় আগে প্ল্যানেট ভেজিটাতে 2টা ট্রাইব থাকতো, একটা সায়ান্স আর একটা ট্রাফলস। ট্রাফলসটা আসলে অনেক উন্নত একটা সিভিলাইজেশন ছিল, যারা কিনা উন্নত লাইফ লিড করতো। তবে সায়ানরা ওরা আদিকালে মানুষের মতন ছিল। এখানে ট্রাফলদের জনসংখ্যা বেশি ছিল, কিন্তু সায়ানদের অনেক কম ছিল। এই কারণে ট্রাফলরা ওদেরকে নিয়ে বেশি একটা মাথা ঘামাতো না, আর এটাই ছিল এই ট্রাফলদের অনেক বড় ভুল। সায়ানরা ছিল খুবই লোভী আর হিংস্র প্রকৃতিরা, যারা কিনা সবসময় ফাইট করতে পছন্দ করতো। আর একটা সময় ট্রাফলদের জায়গায় ওই সায়ানরা আক্রমণ করে দেয়। আসলে প্ল্যানেট ভেজিটাতে রিসোর্সেস খুবই কম ছিল, যার কারণে ওদের মধ্যে এই লড়াইটা শুরু হয়। ট্রাফলদের কাছে উন্নত টেকনোলজি ছিল, যার কারণে ওরা সায়ানদের মোকাবেলা করতে পারছিল। তবে প্ল্যানেট ভেজিটাতে একটা অন্যরকম জিনিস আছে। তুমি জানো যে সায়ানরা পূর্ণিমার চাঁদের রাতে ওরা ট্রান্সফর্ম হতে পারে ওজার ফর্মে, আর এইভাবে ওরা পুরো ট্রাফল সিভিলাইজেশনকে ধ্বংস করে দেয়। যেহেতু ট্রাফলরা আর নেই, তাই ওদের উন্নত অ্যাডভান্স টেকনোলজিও আর নেই, যার কারণে সায়ানরা মহাবিশ্বে আর ভ্রমণ করতে পারে না। তবে সায়ানদের মধ্যে ফাইট করার যে প্রবণতা ওটা থেকেই যায়।
গোকু জিজ্ঞেস করে তাহলে ওরা কিভাবে সেই স্পেসে ভ্রমণ করতে শুরু করলো। কিংকে আবার বলতে শুরু করে খুব তাড়াতাড়ি ওদের সাথে দেখা হয়ে যায় অকোজিয়ান্সদের। এখানে উচ্চারণে কিছুটা ভুল হতে পারে, তাই আমাকে মাফ করে দিও। অকোজিয়ান্সদের কাছে উন্নত টেকনোলজি আর টাকা পয়সা দুইটাই ছিল, কিন্তু ওদের প্ল্যানেটের অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে ওরা সায়ানদেরকে হায়ার করে ওদের জন্য একটা প্ল্যানেট খুঁজে দেওয়ার জন্য। আর এইভাবে ওরা একটা পার্টনারশিপ করে ফেলে। সায়েন্সরা আর অকোজিয়ান্সরা কম্বাইন হয়ে স্পেস পাইলট তৈরি করে, আর এইভাবে ডিজাইন হল স্পেস পড, যাতে ওরা খুব দ্রুত ট্রাভেল করতে পারে একটা প্ল্যানেটে থেকে অন্য প্ল্যানেটে। আর ওইটার মধ্যে বাচ্চাদেরকেও পাঠানো যায় খুব সহজে। এটা নিয়ে ওখানকার শাসকরা খুবই খুশি ছিল, কারণ বাচ্চা যখনই বড় হবে তখনই ওরা যে কোনো প্ল্যানেটকে কবজা করে ফেলতে পারবে। কিংকে আরো জানে যে ওই প্ল্যানেট ভেজিটারও একটা গার্ডেন ছিল, যেই কিনা ওই সায়েনদেরকে ধ্বংস করতে চাইতো। তবে একদিন প্ল্যানেট ভেজিটার অনেক বড় এক মিটার পরে প্ল্যানেট ভেজিটার ওখানে ডিস্ট্রয় হয়ে যায়, আর এই ডিস্ট্রাকশনে 4 জন সায়েন বেঁচে যায়, আর তুমি তাদের মধ্যে একজন। গোকুর তো সায়েনদের এই হিস্টোরি শোনার পর অনেক রাগ হচ্ছিল, আর বলে আমি এবার অনেক বেশি কড়া ট্রেনিং করবো। গেগারি বলে হ্যাঁ আমিও তোমার সাথে ট্রেনিং করবো, চিন্তা করো না। গোকু খাবার শেষে আবার ট্রেনিং এ লেগে পড়ে। এইদিকে লুকআউটে আমরা আমাদের জি ফাইটারদেরকে দেখি, ওদের সবার ট্রেনিং শেষ হয়ে গেছে, আর কামি ওদেরকে জানাচ্ছিল তোমরা পৃথিবীর জন্য শেষ হোক। আমাদের অলস ইয়াজিরবি ওই ভারী কাপড় চোপড় খুলে ফেলে, কারণ ওর এইসব সহ্য হয় না। ওরা এবার প্ল্যান করে যে ওরা কোন এক জায়গায় গিয়ে আবারও ট্রেনিং করতে শুরু করবে যতদিন না ওই সায়ানরা আসছে। এইদিকে আমরা কিংকের প্ল্যানেটে দেখি, এখানে কিংকে নিজের শখের গাড়িটা ঠিক করছিল, আর গোকু এখনো গেগারিকে তাড়া করে যাচ্ছিল। ও অনেকটাই গেগারি স্পিডে সমান সমানে চলে আসছিল, তবে এখনো গেগারিকে হিট করতে পারেনি। গুকুর মতো একটা আইডিয়া আসে, ও হাতুড়িকে গেগারির দিকে ছুড়ে মারে, আর প্ল্যানেটে উল্টোর দিকে দৌড়াতে শুরু করে। গেগারি পিছনে তাকিয়ে দিকে হাতুড়ি ওর দিকে আসছে, ওর এতে মনোযোগ সরে যায়, আর তখনই গোকু উল্টো দিক থেকে হাতুড়িটাকে ধরে গেগারির মাথায় একটা হিট করতে সক্ষম হয়। তবে গোকু খুব ভালো ছিল, যার কারণে ও বেশি জোর হিট করেনি। গোকু গেগারিকে জিজ্ঞেস করে তোমার কি ব্যথা লাগছে? গেগারি বলে আরে কি বলো, আমার বডি সুপার কন্ডিশন আছে, তুমি যদি হাতুড়িতে আমাকে মারতেও চাও তাহলে আমার কিছুই হবে না। গোকু বলে তাহলে তোর মাথার উপর এটা কি? গেগারি দেখে ওর মাথার উপর একটা আলু গজা হয়ে গেছে। এই নিয়ে ওরা হাসাহাসি করতে শুরু করে। কিংকে দেখে উনি মনে মনে ভাবছিলেন সায়েনদের রাস্তায় এখনো 70 দিন বাকি, আমি নিশ্চিত গোকুই পারবে কায়োগানকে মাস্টার করতে। এখন পর্যন্ত কেউ কায়োগানকে মাস্টার করতে পারেনি, আমার এটা স্বপ্ন যে কেউ মাস্টার করবে এটাকে, আর এখন এটার চান্স আমি দেখতে পাচ্ছি। তোমাদেরকে বলে দেই গোকুর বাবলকে ধরতে 40 দিনের মতন লাগছে, আর গেগারিকে হিট করতে 10 থেকে 20 দিনের মতন লাগছে, এখন ওর হাতে 70 দিন বাকি আছে। তখনই গোকু জিজ্ঞেস করে কিংগাই আপনি কি মনে আছে আপনি বলছিলেন আপনি পার্সোনালি ট্রেনিং দেবেন আমাকে? কিংগাই বলে দেয় তুমি কি আমার কাছে কায়োগান শিখবা? গোকু বলে হ্যাঁ আমি অবশ্যই শিখবো। কিংগাই বলে তাহলে প্রথমে আমি তোমার বডিকে একদম ভিজুয়ালাইজেশনের দিক দিয়ে আগায় দিব, তুমি কি বুঝতে পারছো? গোকু বলে হ্যাঁ বুঝছি। তখন কিংগাই বলে আচ্ছা তাহলে চলো লাঞ্চ ব্রেকে আমরা খাবার খেয়ে আসি। যেটা শুনে গোকু উল্টা যায়। এইদিকে আমরা কামে হাউসে দেখতে পাই, এইখানে মাস্টারজি পর্সন টেলের বাবা মানে নিজের বোনকে জিজ্ঞেস করছিল তুমি কি আমাদের ফিউচারের ব্যাপারে বলতে পারবে, মানে প্ল্যানেটের ফিউচারের ব্যাপারে জিজ্ঞেস করতেছিল। বাবা তখন ওই ক্রিস্টাল বলতে ফিউচার থেকে বলে কোনো ফিউচার নেই এই প্ল্যানেটের। এইদিকে আমরা দেখি গোহান এখন হার্ড ট্রেনিং করতে পিগলের সাথে। সায়েনরা সোলার সিস্টেমের মধ্যে ঢুকে পড়ছিল, ওরা জুপিটারের পাশ দিয়ে যাচ্ছিল, মানে ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে। আমরা এবার একটা টাইম স্কিপ দেখতে পাই। গোগো ট্রেনিং এখন কমপ্লিট হয়ে গেছে। কিংগাই গোগে বলছিল তোমার এটা শেষ দিন ট্রেনিং এর, তুমি খুব ভালো কাজ করছো, তুমি অনেক কিছু ল্যাক করতে পারো, কারণ তুমি খুব কম সময় পেয়েছো ট্রেনিং করার। আশা করি সব ঠিক থাকবে, তাই তোমার যাওয়ার আগে শেষে একটা টেস্ট নিব। এই বলে বাবলকে সামনে আসতে বলেন, আর ওদের রেস শুরু করে দেন। রেস শুরুর 1 সেকেন্ডের আগে বাবলকে ধরে ফেলে গোকু, যেটা দিয়ে তো কিংকে খুবই ইমপ্রেস হয়। এবার গ্রেগরির পালা আসে, আর দুই দিকে বেচারা গ্রেগরি হাসতেছিল। কিংকের সাথে তো ওদের রেস শুরু করে দেয়। শুরু আর 1.2 সেকেন্ডের মধ্যে গোকু গ্রেগরিকে হিট করতে পারে। কিংকে বলে এবার তোমার স্পিড বোমের টেস্ট নেওয়ার দরকার। গোকু তখন পাওয়ার আপ শুরু করতে শুরু করে, আর আমরা দেখি বিভিন্ন প্রকৃতির থেকে অল্প অল্প এনার্জি বেরোচ্ছিল, যেটা গোকুর কাছে জমা হতে থাকে। কিংকে বলে এক্সেলেন্ট, তাহলে এবার বল বানাও এটাকে। গোকু তখন ওগুলো ওর হাতে জমা করে। কিংকে এবার ব্লক নিয়ে ওইটা গোকুর উপরে ছুড়ে মারে, যেটা কিনা ওই প্ল্যানেটে একটা চক্কর দিয়ে অনেক স্পিডে গোকুর দিকে আসছিল। গোকু তখন ওর স্পিড বোম ছুড়ে মারে, আর সাথে ওটা ডিস্ট্রয় হয়ে যায়। কিংগাই বলে বাহ গোকু, আমি ভাবিনি যে তুমি স্পিড বোমকে এতটা কেয়ারফুলি ইউজ করবে। কিংকে এবার গোকুকে বলতে শুরু করে স্পিড বোম তৈরি হতে গাছপালার প্রাণী এমনকি এই হাওয়া থাকা পার্টিকেলের থেকে এনার্জি নিতে শুরু করে। হাওয়ায় থাকা পার্টিকেলের থেকে এনার্জি নাই, যেহেতু এই প্ল্যানেটটা খুবই ছোট তাই এখানকার স্পিড বোমটাও ছোট, তবে পৃথিবীটা অনেক বড়, যার ফলে ওখানকার স্পিড বোমটা অনেক বড় হবে। তাই তোমাকে কেয়ারফুল থাকতে হবে স্পিড বোমটা ব্যবহার করার সময়, না হলে এটা একটু এদিক ওদিক হলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। আশা করি আমি তোমাকে সব বোঝাতে পেরেছি, তাই স্পিড বোমকে শুধু একবারই ব্যবহার করবে। গোকু বলে ঠিক আছে, আমি চেষ্টা করবো কে কোন টেকনিক ব্যবহার করার। কিংকে বলে তাহলে এবার ফাইনালি তোমাকে গুড বাই জানানোর সময় হয়ে গেছে, সায়েনরা আজকে পৃথিবীতে চলে আসবে। তখনই তিনি কিছু একটা বুঝতে চিল্লা ওঠে, আরে না না। গোকু জিজ্ঞেস করে কি হলো? কিংকে তখন জানাই তোমার তো স্নেক হয়ে দিয়ে পৃথিবীতে ব্যাগ যেতে অনেকটা টাইম লাগবে, কিন্তু সায়েনরা তো আজকে চলে আসবে। গোকু বলে কিংকে আমি তো মনে করছিলাম আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। কিংকে বলে না না কিভাবে? এটা শুনে গোকু বলে কি আপনি কি মজা করতেছেন নাকি আমার সাথে? যদি এমন হয় তাহলে আমি ওখানে পৌঁছাতে সবাই মারা পড়বে। কিংকে বলে তুমি যেহেতু ট্রেনিং করছো তাই 2 দিনের মধ্যে তুমি ওখানে
ওখানে আরামসে পৌঁছে যাবে, কারণ তুমি আগের থেকে তো অনেক ফাস্ট হয়ে গেছো। গোকু বলে আরে আমি যদি এত লেট করি তাহলে ওরা সবাই মরে ভূত হয়ে যাবে। কিংকে বলতে থাকে আমি কোনো পারফেক্ট না, তাই আমার মিস্টেক হতে পারে, বুঝতে পারছো? তাই এখন তাড়াতাড়ি নিজের বন্ধুদেরকে বলো তাড়াতাড়ি তোমাকে যেন জীবিত করে। গোকু বলে কিন্তু কিভাবে? তখন কিংকে বলে তুমি আমার পিঠে হাত রাখো, আমি টেলিপোর্টের মাধ্যমে ওদের সাথে যোগাযোগ করাই দিচ্ছি। গোকু তাই করে মনে মনে মাস্টারশির নাম ধরে ডাকতে শুরু করে। আর কামায়াজু দেখতে পাই মাস্টারশি পানোর বই পড়তেছিল। তখন মাস্টারশি গোকুর আওয়াজ শুনতে পাই আর চিন্তা করতে থাকে গোকু এটা তুমি, কিন্তু তুমি কোন জায়গায়? তখন গোকু বলে এত কিছু বোঝানোর সময় নাই, খালি এটা ধরে নেন আমি কিংকেয়ার প্ল্যানেটে আছি আর ওখান থেকে মাইন্ডের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতেছি। গোকু জিজ্ঞেস করে আপনার কি সব ড্রাগন বল জোগাড় করছেন? মাস্টারশি জানে হ্যাঁ সবগুলো হয়ে গেছে। গোকু মাস্টারশিকে নিজেকে রিভাইভ করতে বলে আর বলে যে সায়ানরা আজকে চলে আসবে পৃথিবীতে, তবে তার আসতেও একটু লেট হতে পারে, যার কারণে ওরা সবাই জন্য সায়ানদেরকে একটু হোল্ড করে রাখে। তখন আমরা দেখতে কিংকা চিল্লাচ্ছিল এই গোকু সরো। আসলে গোকু এতটা এক্সাইটেড ছিল যার কারণে ও বুঝতে পারেনি কখনো কিংকাইকে শোয়াই দিয়েছে মাটিতে। মাস্টারশিকে দেখে উনি আসলে বাথরুমে বসে বই পড়তেছিলেন। তখন উনি বলেন আমি জানি না যে কি হবে, তবে আশা করবো তুমি তাড়াতাড়ি চলে আসবে। যাক বড় একটা রিলফের হাত থেকে বাঁচলাম। বাইরে দেখে বোলমারা চিন্তা করছে মাস্টারশি বাথরুমের ভিতরে কি পেশাল পাচ্তিছে। ওরা তো সবাই অন্য কিছু ভেবে নাই, থাক তোমাদের আর ইমাজিনেশন করা লাগবে না। তখনই মাস্টারশি নিজের প্যান ধরতে ধরতে বাথরুম থেকে বেরিয়ে আসে আর বলে তাড়াতাড়ি ড্রাগন বল বের করে গোকুকে জিন্দা করো। গোকুকে দেখে ও বেরোনোর জন্য প্রস্তুত হয়ে যায়। তখন কিংকাই বলে তোমার জন্য আমার একটা গিফট আছে। এই বলে উনি গোকুর জামাটা চেঞ্জ করে দেন। গোকু বলে এই পোশাকটা দেখছি অনেক হালকা। গোকু খেয়াল করে যে ওই টাটাল সিম্বলটা ওর সামনে আছে। গোকু বলে আমি তো ভাবছিলাম আপনি আপনার সিম্বলটা আমার পোশাকে লাগাই দিবেন, কিন্তু লাগাননি। কিংকাই বলে তোমার পিছনে তাকাও। কিন্তু গোকু যেহেতু দেখতে পারে না তাই পিছনে ঘুরে আমরা দেখি যে পিছনে কিংকার সিম্বল লাগানো ছিল। এইদিকে আমরা আবারও গোহান আর পিকোলোর ট্রেনিং দেখতে পাই। গোহান আগের থেকে অনেক ইমপ্রুভ করে ফেলছিল, যার কারণে ও পিকোলোর লেজার বিম অ্যাটাক গুলো খুব সহজে ডস করতে থাকে। এইবার ও পিকোলোর সামনে এসে গায়েব হয়ে যায় আর পিকোলোর উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু আমাদের সিগমা পিকোলো ও এক লেজার বিম মারে, যার কারণে গোহান সেই রকম একটা ঝটকা খায়। বেচারা গোহান। পিকোলো বলে একটা সারপ্রাইজ শট, যাক এটা নাহলে আমার প্যারা দিত একটা। গোহান এবার উঠে দাঁড়ায় বলে আপনি চিটিং করতেছেন, আপনি তো বলছিলেন কোনো আই লেজার ব্যবহার করবেন না। পিকোলো বলে আমি করছি তো কি হয়েছে, আমার উপরে তোমার কোনো ভরসা করা লাগবে না এখন থেকে, কারণ আমি তোমার এনিমি। তখন গোহান বলে কিন্তু আপনি তো আমাদের এখন আর এনিমি না। এইদিকে আমরা কামিয়াওয়াজে মাস্টারশিরা ড্রাগনকে ডাক দেয় আর যার কারণে আকাশটা পুরো কালো হতে শুরু করে, যেটা পিকোলো দেখে বুঝতে পারে। ড্রাগন আসার পরে ওদেরকে জিজ্ঞেস করে তোমাদের ইচ্ছা কি বলো আমাকে। এই প্রথমবার উলং আমাদেরকে একটা সবচেয়ে ভালো বুদ্ধি দেয়। ও বলে আমরা ওই সাইনদেরকে এই উইশের মাধ্যমে মেরে দেই, তাহলে তো ঝামেলা ক্লিয়ার। বুলমা বলে কিন্তু গোকুর কি হবে? তখন উলং বলে গোকুকে পরে বানানো যাবে না, কিন্তু বুলমা এতে রাজি হয় না। তখন ড্রাগন বলে তোমার উইশ পূরণ হবে না। ড্রাগন ওদেরকে বলে তোমরা দেখছো যে পৃথিবীর গার্ডেন কামি আমাকে তৈরি করছে, তাই আমি তার পাওয়ারের থেকে বেশি পাওয়ারফুল না। এই তোমরা যে উইশ চাইছো আমি এটা কখনোই পূরণ করতে পারবো না, কারণ ওরা কামের থেকে বেশি পাওয়ারফুল। তখন মাস্টারশি বলে আচ্ছা গোকুকে জীবন্ত করে দাও আর এই উইশটা ড্রাগন পূরণ করে দেয়। আর পিকোলো আকাশ কালো দেখে বুঝতে পারে যে হচ্ছে গোকুকে জীবিত করা হচ্ছে। তখন ওর খটকা লাগে যদি গোকু জীবিত হয় তাহলে সায়ানরা খুব তাড়াতাড়ি চলে আসবে। এইদিকে আমরা কিংকায়ার প্ল্যানেটে দেখতে পাই, এখানে গোকুর মাথার উপর থেকে ওই হলরিংটা গায়েব হয়ে যায়। যেটা দেখতে গোকু খুশি হয়ে যায়। তখন কিংকাই বলে গোকু এইটা তোমার এখন টাইম। কিংকাই গোকুকে সাবধান করে দেয় কখনো ওই সায়ানদের সাথে ফেয়ার ফাইট করবা না আর নিজে গার্ডেন তো একদমই করবা না। গোকু ওদের সবাইকে ধন্যবাদ জানায় এত সাহায্য করার জন্য, আর কিংকাইকে আরো ধন্যবাদ জানায় নতুন পোশাক দেওয়ার কারণে, যেটা কিনা ও গর্বের সাথে পরবে। এই বলে ওদের সবাইকে বিয়েতে জানায় গোকু আবারও বেরিয়ে পড়ে। তবে ওরা খেয়াল করে যে গোকু ওদের প্ল্যানেটে চক্কর দিয়ে এক লাফ দিয়ে ওই স্নেক ওয়েতে উঠে যায়। কিংকাই গৌর প্রশংসা করতে থাকে যে গোকুর মধ্যে একটা ভালো হার্ট আছে। তখন গেরি বলে কিংকাই গোকু তো এখন আপনার থেকেও বেশি পাওয়ারফুল, যেটা শুনে কিংকাই একটু কাশি দেয় আর বলে ও আমাকে সবকিছুতে সারপ্রাইজ করে ফেললেও আমি এখন একটাই টপে আছি, আর সেটা হলো এখন আমি সবচেয়ে ফানিয়েস্ট ম্যান, যেটা দেখে ওরা দুজন তালিয়ে দেয়। এইদিকে আমরা দেখি গোকু এবার অনেক স্পিডে দৌড়াতে শুরু করে আর বলতে থাকে আরে আমি তো মনে হচ্ছে ফেদারের মতো হালকা হয়ে গেছি ওখানে ট্রেনিং করার জন্য। তবে ও এবার উঠতে শুরু করে দেয় আর বলে আমি তো ভুলে গেছিলাম আমার প্রতিটা সেকেন্ড মূল্যবান, আমি কি কোনো প্রকার টাইম নষ্ট করা যাবে না। আমরা একটা শহর দেখতে পাই যেখানে কিনা মানুষেরা নিজেদের দৈনন্দিন কাজ করছিল। তখনই ওখান থেকে মানুষেরা উপরে কিছু একটা আসতে দেখে, আসলে এটা ওই সায়ানদের স্পেস পট ছিল, যেখানে ওই শহরের মধ্যে একটা জায়গায় বিধ্বস্ত হয়। আকাশ থেকে একটা বস্তু পড়তে দেখে মানুষজন ওখান থেকে পালাতে শুরু করে। তারপর ওরা দেখতে শুরু করে আসলে এটা কি জিনিস আর বুঝতে পারে এটা আসলে একটা স্পেস পট। ওরা তখন চিন্তা করতে থাকে এর ভিতর থেকে কি এলিয়েন বের হবে নাকি। তখনই আমি দেখি ওই স্পেস পটের দরজা খুলে যায় আর ওখান থেকে প্রথমে ভেজিটা বের হয় আর পরটা থেকে নাপ্পা বের হয়। মানুষেরা চিন্তা করতে থাকে এরা তো মানুষই, আর এই দুজন সায়ান মানে ভেজিটা নাপ্পা বলে আরে আমাদের ঘাড় ধরে গেছে বসে থাকতে থাকতে। আর এদের দুজনের প্রেজেন্ট সবাই সেন্স করতে পারে, ক্রিলিয়ান, ইয়াজিরোবি, টিএন, ইয়ামচা, পিকোলো। পিকোলো বলে তাহলে ওরা অবশ্যই চলেই আসলো। গোহান বলে বাবাও খুব তাড়াতাড়ি চলে আসবে তাই না। এই থেকে চাওসে বলে তুমি কি ফিল করছো? টিএন বলে হ্যাঁ। আমাদেরকে ওই সায়ানগুলো স্পেস পট থেকে বাইরে বেরিয়ে রাস্তার উপরে চলে আসে। আর এর সাথে এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো এই পর্বটা?
আর হ্যাঁ, এই পর্বে কিন্তু 2K লাইকের টার্গেট থাকবে। তোমরা যদি কমপ্লিট করে দিতে পারো আমি খুব দ্রুত ভিডিও নিয়ে চলে আসবো, কথা দিলাম। আর সামনের পর্বে থেকে লড়াই হতে যাচ্ছে আমাদের জি ফাইটারদের সাথে ভেজিটার নাপ্পার, যেগুলো কিনা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো দেখা হচ্ছে পরের পর্বে।